হোটেলের প্লেট পরিষ্কার করতে থাকা এক ছেলের সাথে এক কোটিপতি মেয়ে বলল, মাসে 2 লাখ টাকা দেব, আমার বাড়ি চলো। আর তারপর যা ঘটল তা কোনো সাধারণ প্রেমের গল্প ছিল না, বরং দুটো ভেঙে যাওয়া হৃদয়ের এমন এক মিলন ছিল, যেখানে ধন সম্পদের ঝকঝকে থালাও দারিদ্রের ইটো বাসন ধোয়া হাতের মানবতার সামনে মলিন হয়ে গেল। বন্ধুরা, পুরো সত্য ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্দোরের শীতের রাত তখন তার পুরো যৌবনে ছিল। বাতাসে এমন এক কনকনে ঠান্ডা মিশেছিল যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। রাস্তায় কুয়াশা এতটাই ঘন ছিল যে স্ট্রিট লাইটের আলো ঝাপসা হয়ে কাঁপছিল। পুরো শহর মোটা মোটা লেপ কম্বলের ভেতর লুকিয়েছিল। কিন্তু শহরের সবচেয়ে বিলাসবহুল 5 তারা হোটেল রয়্যাল প্যালেসের রান্নাঘর তখনও কোনো ছুল্লির মতো দগদগ করছিল। প্লেটগুলোর ঠোকাঠুকি, চামচগুলোর ঝনঝনানি আর শেফদের চিৎকার একসঙ্গে মিলে এক অদ্ভুত শোরগোল তৈরি করছিল। আর এই শোরগোলের ঠিক নিচে বেসমেন্টের স্টিলের বড় বড় সিঙ্কের কাছে এক যুবক দাঁড়িয়েছিল, রাঘব, বয়স 25-এর কাছাকাছি, মুখে অগোছালো হালকা দাড়ি, কপালে ঘামের ফোঁটা আর চোখে এক অদ্ভুত শূন্যতা। সে একটা পুরনো ময়লা সাদা টি-শার্ট পরেছিল, যার কয়েকটা জায়গা থেকে সুতো বেরিয়ে এসেছিল। পায়ে ছিল একটা ছেঁড়া চটি যা বারবার ভেজা মেঝেতে পিছকে যাচ্ছিল। তার হাত সাবান জলের গরম জলের ভেতর ডুবেছিল আর আঙুলগুলোতে ছোট ছোট ফোসকা পড়ে গিয়েছিল, যেগুলোতে জল লাগলেই জ্বালা করত। কিন্তু সে থামতে পারত না। তার সামনে প্লেটের পাহাড় জমে গিয়েছিল। একটার পর একটা প্লেট তুলত, স্পঞ্জ দিয়ে ঘষত, জল দিয়ে ধুয়ে ঝনঝন শব্দে অন্য পাশে রেখে দিত। এই সিলসিলা বিকেল 5টা থেকে চলছিল, আর এখন রাত 11টা বেজে গিয়েছিল। তার কোমরে ব্যথা করছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। তখনই রান্নাঘরের হেড শেফ মিস্টার সাক্সেনা, এক ভুঁড়িওয়ালা লোক, সাদা অ্যাপ্রন আর টুপি পরে বাসন ধোয়ার সেকশনে প্রবেশ করল। তার নজর রাঘবের ওপর পড়ল আর সে বিরক্ত হয়ে বলল, রাঘব, এখনও প্লেট শেষ হয়নি? ব্যাঙ্কোয়েট হলের পুরো ক্রকারি এখানে পড়ে আছে। যদি সকালের শিফটের আগে এগুলো পরিষ্কার না হয় তাহলে বুঝে নিও এই মাসের পুরো ওভারটাইম কেটে নেব। রাঘব হাত জোড় করে মাথা না তুলেই বলল, স্যার, আর মাত্র 10 মিনিটে করছি, পুরোটা হয়ে যাবে। 10 মিনিট? বকবক বন্ধ কর আর কাজে হাত লাগা। তোদের মতো অশিক্ষিত লোকেদের জন্য এই কাজই ঠিক আছে। ওপরের তলায় খাবার বানানো তোদের কপালে লেখা নেই। সাকসিনা কটাক্ষ করল আর জোরে হেসে উঠল। পাশে কাজ করতে থাকা 2 ওয়েটারও মুখ চেপে হেসে ফেলল। রাঘব দাঁত কিড়মির করল, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের করল না। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল এবং মনে মনে কিছু বিড়বিড় করল, মা, আর কিছুক্ষণ, তোমার কিছু হবে না। এটাই ছিল তার শক্তি। তার মা শকুন্তলা দেবী ইন্দোরেরই এক ছোট বস্তিতে থাকত। গত 6 মাস ধরে হার্টের অসুখে ভুগছিল। সরকারি হাসপাতালের ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিল বাইপাস সার্জারি করাতে হবে, নয়তো আগামী 6 মাসও পার করা মুশকিল। আর খরচ কম করে হলেও 5 লাখ টাকা। 5 লাখ টাকা! এই অঙ্কটা রাঘবের কাছে কোনো পাহাড়ের চেয়ে কম ছিল না। সে বিকম পাস ছিল। শহরের এক সাধারণ কলেজ থেকে সে ভালো নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন করেছিল। তার কাছে কম্পিউটার চালানোর স্কিল ছিল, ইংরেজি বলতেও বুঝতে পারত। কিন্তু যখন সারাদিন ইন্টারভিউ দেবার পরেও চাকরি জুটল না এবং মায়ের শরীর আরও খারাপ হতে লাগল, তখন সে নিজের সমস্ত আত্মসম্মান একপাশে সরিয়ে রাখল এবং এই হোটেলে বাসন মাজার চাকরিটা বেছে নিল। অন্তত মাসে 8,000 টাকা তো পাওয়া যেত, যা দিয়ে মায়ের ওষুধ আর ঘরের ভাড়া চলে যেত। কিন্তু আজ সকালে হাসপাতাল থেকে ফোন এসেছিল। ডাক্তার বলল, রাঘব বাবা, আর দেরি করো না, মাকে অ্যাডমিট করাতে হবে, নয়তো। ডাক্তার কথা শেষ করেনি, কিন্তু রাঘব বুঝে গিয়েছিল। সে দিনে 3-3 ঘন্টা ওভারটাইম করছিল, কিন্তু 5 লাখ টাকা কোথা থেকে আসত, এটাই ভাবতে ভাবতে তার চোখ ভিজে এলো। সে ঝটপট চোখে হাত বলালো, যাতে কেউ তার চোখের জল দেখতে না পায়। এই ভরা দুনিয়ায় গরিব মানুষের কান্নাও কারো চোখে পড়া উচিত নয়, এই কথাটি রাঘব খুব ছোট বয়সে শিখে গিয়েছিল। তখনই কিচেনের ছোটু, এক 12-13 বছরের সাহায্যকারী ছেলে, ছুটতে ছুটতে এলো। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে রাঘবের হাত ধরে ফিসফিস করে বলল, ভাইয়া ভাইয়া, ওপরের রিসেপশনে সবাই পাগল হয়ে যাচ্ছে। এক ভদ্রমহিলা এসেছে, বড় গাড়ি, বড় স্টাফ, আর জানেন কি, সে আপনার ব্যাপারে জিজ্ঞেস করছে। রাঘব চমকে উঠে জিজ্ঞেস করল, আমার ব্যাপারে? কে? জানি না, কিন্তু ম্যানেজার সাহেব নিজে নিচে আসছেন, বলছিলেন যে ওই মেয়ে কোটি টাকার মালকিন। ছোটু দম আটকে বলল। রাঘবের মনে হলো হয়তো কোনো রসিকতা। সে স্পঞ্জটা নিংড়ে আবার কাজ শুরু করে দিল। কিন্তু পরের মুহূর্তেই রান্নাঘরের দরজা সজোরে খুলে গেল এবং ম্যানেজার শ্রীবাস্তব হাঁপাতে হাঁপাতে ভেতরে এলেন। তার পেছনে পেছনে একটা মেয়ে ছিল, যাকে দেখেই পুরো রান্নাঘরের লোক স্তব্ধ হয়ে গেল। সে ব্র্যান্ডেড জিন্স আর সিল্কের কুর্তা পরেছিল, কানে হীরের দুল চকচক করছিল, আর চোখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। মগর মুখে কোনো ভাব ছিল না, যেন কোনো কাঁচের দেওয়াল। সেই মেয়েটি সরাসরি রাঘবের কাছে এলো। সে পুরো বাসনের ট্রের দিকে এক নজর দেখল, তারপর রাঘবের ফেটে যাওয়া হাতগুলোর দিকে, এবং তারপর পুরো রান্নাঘরের নিস্তব্ধতার মাঝে একদম পরিষ্কার এবং উচ্চস্বরে বলল,
তোমাকে মাসে 2 লাখ টাকা দেব, আমার বাড়ি চলো। পুরো রান্নাঘর থমকে গেল, কারও মুখ থেকে আওয়াজ বেরোল না। স্পঞ্জটা রাঘবের হাত থেকে ফসকে জলে পড়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। তার মনে হলো সে হয়তো ভুল শুনেছে, কিন্তু মেয়েটির চোখ পরিষ্কার বলছিল যে সে কোনো ইয়ার্কি করছে না। আর তারপর যা ঘটল তা শুধু রাঘবেরই নয়, বরং পুরো হোটেলের জীবন বদলে রেখে দিল। পুরো রান্নাঘরে এক নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন কেউ সময়কে থামিয়ে দিয়েছে। স্টোভে রাখা কড়াইয়ে তেল ফুটছিল, কিন্তু কেউ সেদিকে খেয়াল করল না। শেফ সাক্সেনার মুখ খোলাই রয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা 2 ওয়েটার একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল, যেন জানতে চাইছিল যে তারা এটা ঠিক শুনেছে নাকি কোনো স্বপ্ন দেখছে। রাঘবের হাত থেকে স্পঞ্জটা ফসকে গিয়ে গরম জলের সিঙ্কে পড়ে গিয়েছিল। জলের কয়েকটা ফোঁটা ছিটকে তার পুরনো টি শার্টে পড়ল, কিন্তু সে কিচ্ছু অনুভব করতে পারল না। তার নজর সেই মেয়েটির ওপর আটকে ছিল। মেয়েটির বয়স 25-26 বছর হবে। লম্বা গড়ন, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, আর চোখে এক অদ্ভুত চমক। কিন্তু সেই চমক খুশির ছিল না, সেই চমক ছিল কোনো গভীর অস্থিরতার। তার চুল খোলা ছিল, আর কপাল একটা হালকা ভাঁজ ছিল, যেন কোনো প্রশ্ন ভেতর ভেতর তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রাঘব নিজের ভেজা হাত দুটো অ্যাপ্রনে মুছতে মুছতে ধীর ও কম্পিত গলায় জিজ্ঞেস করল, কি বললেন আপনি? মেয়েটি আরও এক পা এগিয়ে এসে নিজের কথাটি পুনরায় বলল, এবার আরও পরিষ্কার এবং আরও উচ্চস্বরে, তুমি ঠিকই শুনেছ, মাসে 2 লাখ টাকা, তোমাকে আমার বাড়ি চলতে হবে। এবার রান্নাঘরে উপস্থিত প্রতিটি মানুষ এই শব্দগুলো শুনল, যেন কেউ নিস্তব্ধতা ভেঙে বোমা ফাটিয়ে দিল। শেফ সাক্সেনার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার ভুঁড়ি কাঁপতে লাগল এবং সে তোতালামি করে বলল, ম্যাডাম, এই ছেলেটা তো আমাদের এখানে বাসন ধোয়। এর কাছে না তো পড়াশোনা আছে, না কোনো স্কিল। আপনার যদি কোনো ভালো স্টাফের প্রয়োজন হয় তবে আমরা বলতে পারি। আমি তোমাকে জিজ্ঞেস করিনি। মেয়েটির গলায় বরফ শীতল ঠান্ডা ছিল। সে সাক্সেনার দিকে তাকালও না, তার নজর শুধু আর শুধুমাত্র রাঘবের উপর টিকে ছিল। সাক্সেনা অপমানে জ্বলতে জ্বলতে দাঁত কিরমির করল, কিন্তু কিচ্ছু বলতে পারল না। সে জানত যে এই মেয়েটি কোনো সাধারণ খদ্দের নয়। হোটেলের জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব নিজে একে নিয়ে নিচে এসেছিলেন, এবং এখন তিনিও ভয়ে দাঁড়িয়েছিলেন, যেন না করলে চাকরি চলে যাবে। রাঘব একটা গভীর শ্বাস নিল, তার বুক দুরুদুরু করছিল। তার মনে হচ্ছিল এটা কোনো রসকিতা, কোনো লুকানো ক্যামেরা থাকবে, কোনো প্র্যাঙ্ক হবে। সে এদিক ওদিক নজর ঘোরালো, কিন্তু কোথাও কিছু ছিল না। তারপর সে মেয়েটির চোখের দিকে তাকালো। সেখানে রসকিতা ছিল না, বরং সেখানে অন্য কিছু ছিল, এক অদ্ভুত বাধ্যবাধকতা, এক গভীর উদাসীনতা। কিন্তু আমি তো আপনাকে চিনিও না, রাঘব ধীরে থেকে বলল। তার গলায় সন্দেহ এবং দ্বিধা পরিষ্কার ফুটে উঠছিল। আপনি আমাকে মাসে 2 লাখ টাকা কেন দেবেন? আর আমাকে আপনার বাড়ি গিয়ে কী করতে হবে? এই প্রশ্ন শুনে মেয়েটির মুখে এক হালকা হাসি এলো, কিন্তু সেই হাসি খুশির ছিল না। সেই হাসি ছিল এমন এক মানুষের যে নিজের গল্প নিজে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছে। সে নিজের পার্স থেকে একটা ভিজিটিং কার্ড বের করল এবং রাঘবের দিকে বাড়িয়ে দিল। কার্ডে সোনালি অক্ষরে লেখা ছিল, আনভি সিংঘানিয়া, সিইও, সিংঘানিয়া ইন্ডাস্ট্রিজ। রাঘব কার্ডটা পড়ল এবং তার শ্বাস ওপরে ওপরে আর নিচে নিচে রয়ে গেল। সিংঘানিয়া ইন্ডাস্ট্রিজ, এই নাম পুরো ইন্দোরে বিখ্যাত ছিল। শহরের সবচেয়ে বড় টেক্সটাইল ফ্যাক্টরি, ডজন ডজন গুদাম, আর কোটি কোটি টাকার বাৎসরিক টার্নওভার। খবরের কাগজে প্রায়ই এই কোম্পানির ছবি ছাপা হতো, আর এই মেয়ে আনভি ছিল এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। আপনি আপনি সিংঘানিয়া সাহেবের মেয়ে? রাঘবের মুখ থেকে শুধু এইটুকুই বেরোল। হ্যাঁ, আর এই মুহূর্তে আমাকে তোমার সাথে কথা বলতে হবে, একা। আনভি কোনো ভূমিকা না করেই বলল। তার গলায় এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন তার কাছে সময় খুব কম। রাঘব তখনও দ্বন্দ্বে ছিল। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। এই কোটিপতি মেয়ে তার কাছে কেন এলো? সে কি করে জানল যে সেই হোটেলে কাজ করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মাসে 2 লাখ টাকা, এত টাকা দিয়ে সে কি চায়? ম্যাডাম, আমি বুঝলাম না। রাঘব নিজের আঙুলগুলো রগড়াতে রগড়াতে বলল। তার আঙুলগুলো তখনও ডিটারজেন্টে জ্বলছিল। আপনার আমাকে দিয়ে কি কাজ? আমি তো স্রেফ একটা বাসন মাজার। অনবি তার কথা শেষ করে দিল। তার গলায় কোনো কটাক্ষ ছিল না, বরং এক অদ্ভুত সরলতা ছিল। দেখো রাঘব, তোমার নাম রাঘবই তো না? রাঘব ধীরে থেকে মাথা নাড়ল। তো রাঘব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কথা হতে পারবে না। আমার গাড়ি বাইরে আছে, 5 মিনিট সময় দাও, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। আর হ্যাঁ, ভয় পাবার দরকার নেই, আমি তোমার কোনো ক্ষতি করতে যাচ্ছি না। অনবি নিজের গলায় প্রথমবার কিছুটা নরম ভাব এনে বলল। রাঘব এক মুহূর্তের জন্য ভাবল। তার মন বলছিল, এই মেয়েটির সাথে যেও না, কিছু তো একটা গড়বড় আছে। কিন্তু তার হৃদয় বলল যে এই মেয়েটির চোখে কোনো মন্দ ভাব নেই। আর তারপর তার মনে পড়ল 2 লাখ টাকা, মায়ের সার্জারি, হাসপাতালের ফোন। সে নিজের ভেজা অ্যাপ্রনটা খুলল, একপাশে রাখল এবং ধীর পায়ে অনবির পেছনে হাঁটতে লাগল। শেফ সাক্সেনা আর বাকি স্টাফরা সেখানেই দাঁড়িয়ে দেখতে থাকল। রাঘব রান্নাঘরের দরজা দিয়ে বাইরে বেরোতেই সাক্সেনা নিজের সহকারীর দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল,
মনে হচ্ছে এই ভিখারির ভাগ্য খুলে গেল, কিন্তু এসবই নাটক। কালকের মধ্যেই মেয়ে একে লাথি মেরে বের করে দেবে। কিন্তু তার এই কথার কোনো উত্তর এলো না, কারণ সবার নজর সেই দরজার উপর আটকে ছিল, যার পেছনে রাঘব আর অন্বি অদৃশ্য হয়ে গিয়েছিল। হোটেলের জমকালো লবি দিয়ে যাওয়ার সময় রাঘবের মনে হচ্ছিল সে যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। ঝাড়বাতির আলো, মার্বেলের মেঝে আর চারদিকে দামি পারফিউমের সুবাস। সে নিজের ছেঁড়া চুটি আর পুরনো টি শার্টে সেখানে নিজেকে একদম বেমানান অনুভব করছিল। কিছু খদ্দের তার দিকে হাঁ করে তাকাল, কিন্তু সে মাথা নিচু করে অন্বির পেছনে হাঁটতে থাকল। বাইরে পার্কিংয়ে একটা চকচকে কালো মার্সিডিজ দাঁড়িয়েছিল। ড্রাইভার আনবির জন্য পেছনের দরজা খুলল, কিন্তু আনবি হাতের ইশারায় তাকে থামাল এবং নিজে সামনের সিটের দরজা খুলিয়ে রাঘবকে ভেতরে বসার ইশারা করল। রাঘব ইতস্তত করল। সে নিজের নোংরা চটি জোড়ার দিকে তাকাল, তারপর গাড়ির পরিষ্কার কার্পেটের দিকে। আনবি তার ইতস্তত ভাব বুঝতে পারল এবং ধীরে থেকে বলল, কোনো ব্যাপার না, বসে পড়ো, এসবই বাইরের জিনিস। রাঘব ধীরে থেকে গাড়িতে পা রাখল। ভেতরের পরিবেশটা একদম আলাদা ছিল। হালকা ঠান্ডা হাওয়া, চামড়ার সিটের গন্ধ আর এক অদ্ভুত নিস্তব্ধতা। আনবি ড্রাইভারের সিটে বসে পড়ল এবং গাড়ি স্টার্ট দিল। ড্রাইভার বাইরেই দাঁড়িয়ে রইল। তুমি নিজে চালাবে? রাঘব অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অভ্যেস আছে। আনবি তার দিকে না তাকিয়েই বলল এবং গাড়িটিকে ধীরে ধীরে পার্কিং থেকে বাইরে বের করে নিল। ইন্দোরের শীতের রাতে গাড়ির হেডলাইটের আলো রাস্তায় ছড়িয়ে পড়ছিল। কুয়াশা এখন আরও ঘন হয়ে গিয়েছিল। রাস্তাঘাট প্রায় শুনশান ছিল। রাঘবের বুক এখনও জোরে কাঁপছিল। সে বারবার আনবির দিকে তাকাচ্ছিল, আবার নজর নিচু করে নিচ্ছিল। প্রায় 2 মিনিটের নিস্তব্ধতার পর আনবি নিজে কথা শুরু করল। তার গলা এখন আগের চেয়েও বেশি ভারী ছিল, যেন তার গলায় কোনো ওজন ঝুলছে। রাঘব, আমি তোমার সাথে মিথ্যে বলবো না। আমি তোমার ব্যাপারে পুরো খোঁজ খবর নিয়েছি। তুমি কে, কোথায় থাকো, তোমার মায়ের শরীর কেমন, সব জানি আমি। রাঘবের শ্বাস দ্রুত হয়ে গেল। আপনি আমার মায়ের ব্যাপারে কি করে জানলেন? কারণ আমার ঠিক এমন একজন মানুষেরই খোঁজ ছিল। এমন একজন মানুষ যে সৎ হবে, পরিশ্রমী হবে আর যার জীবনে একটা বড় বাধ্যবাধকতা থাকবে। তুমি একদম তেমনই। কিন্তু কেন? আমাকে আপনার বাড়ি কেন রাখছেন? আর সেটাও মাসে 2 লাখ টাকা দিয়ে? রাঘবের প্রশ্নের ঝড় বয়ে গেল। যদি আপনার মনে হয় যে আমি কোনো ভুল কাজ করব বা নিজের আত্মসম্মান বিক্রি করে দেব, তবে আপনি ভুল ভাবছেন। আমি গরিব নিশ্চয়ই, কিন্তু থামো। অনবি মাঝপথেই থামিয়ে দিল। সে গাড়িটিকে রাস্তার ধারে একটা শান্ত জায়গায় দাঁড় করাল। ইঞ্জিন বন্ধ করে সে প্রথমবার রাঘবের দিকে পুরোপুরি ঘুরল। তার চোখে এখন আর সেই বরফ শীতল ঠান্ড ছিল না। সেখানে অন্য কিছু ছিল। আর্দ্রতা ছিল, কষ্ট ছিল আর এক গভীর নিরুপায় ভাব ছিল। রাঘব, আমার বাবা ক্যান্সারের শেষ স্টেজে আছেন। ডাক্তাররা বলে দিয়েছেন যে আর বেশি সময় নেই। অনবির গলা প্রথমবার কাঁপল। আর তিনি নিজের উইলে একটা শর্ত রেখেছেন। কেমন শর্ত? রাঘব ধীরে থেকে জিজ্ঞেস করল। অনবি চোখ বন্ধ করল, একটা গভীর শ্বাস নিল এবং তারপর চোখ খুলে সরাসরি রাঘবের চোখের দিকে তাকিয়ে বলল, বাবা লিখেছেন যে আমি পুরো প্রপার্টি আর কোম্পানি তখনই পাব যখন আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যে কখনো কোনো বড় চাকরি করেনি, যে নিজের জীবনে খেটে খাওয়া মজদুরি করেছে আর যে কখনো কাউকে ধোকা দেয়নি। আর সেই বিয়ে বাবার সামনে হতে হবে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাঘবের মনে হলো যেন তার কানে কেউ গলানো শীষে ঢেলে দিয়েছে। সে কিছু বলতে পারল না। আর তখনই অনবি এগিয়ে এসে যা বলল তা শুনে রাঘবের পুরো দুনিয়া যেন দুলে উঠল। গাড়ির ভেতরে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে রাঘব নিজের হৃৎস্পন্দন পরিষ্কার শুনতে পাচ্ছিল। বাইরে কুয়াশা আরও গভীর হয়ে গিয়েছিল এবং স্ট্রিট লাইটের হলুদ আলো ঝাপসা হয়ে গাড়ির উইন্ডস্ক্রিনে পড়ছিল। অনবির চোখ থেকে 2টো জলের ফোঁটা গড়িয়ে তার গাল পর্যন্ত চলে এলো, কিন্তু সে সেগুলো মুছল না। সে শুধু এক নাগাড়ে রাঘবের দিকে তাকিয়ে রইল, যেন তার চোখে নিজের জীবনের কোনো উত্তর খুঁজছে। রাঘবের গলা শুকিয়ে গিয়েছিল। সে বারবার নিজের ঠোঁটে জিভ বোলাচ্ছিল, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। কোটি কোটি টাকার প্রপার্টি, কোম্পানি, বিয়ে, এইসব শব্দ তার কাছে কোনো রূপকথার মতো ছিল। সে তো স্রেফ একটা বাসন মাজা ছেলে ছিল, যার পুরো দুনিয়া তার অসুস্থ মা আর হোটেলের বেসমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তুমি এ কী বলছো অনবিজি? রাঘব কাঁপতি গলায় বলল। সে বুঝতে পারছিল না যে এই মেয়েটিকে ম্যাডাম বলবে নাকি নাম ধরে ডাকবে। তোমার বাবা এমন শর্ত কেন রাখলেন?
অনবি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে নিল, যেন ওটা থেকেই শক্তি পাচ্ছিল। তারপর সে ধীরে ধীরে বলতে লাগল, প্রতিটি শব্দে যেন তার হৃদয় ভেঙে যাচ্ছিল। রাঘব, আমার বাবা শ্রী প্রতাপ সিংহানিয়া, তিনি নিজের পুরো জীবনে কখনো কোনো গরিব মানুষকে সম্মান করেননি। তার কাছে দুনিয়া শুধু দু রকমের মানুষের মধ্যে ভাগ করা ছিল, ধনী আর বাকি সবাই। তিনি নিজের ফ্যাক্টরির মজদুরদের কখনো মানুষ বলে গণ্য করেননি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি শোনেননি। রাঘব চুপচাপ শুনতে থাকল। অনবির গলা এখন আরও ভারী হয়ে গিয়েছিল। তারপর গত বছর তিনি জানতে পারলেন যে তার ব্লাড ক্যান্সার হয়েছে, 3rd স্টেজ। ডাক্তাররা বললেন যে হয়তো 1 বছরের বেশি বাঁচবেন না। আর তখন বাবার নিজের সমস্ত ভুলগুলো মনে পড়তে লাগল। তিনি রাতভর জেগে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতেন। একদিন তিনি আমাকে ডাকলেন আর কাঁদতে কাঁদতে বললেন, অনবি, আমি অনেক পাপ করেছি। আমি গরিবদের সব সময় নিচু নজরে দেখেছি। এখন ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন। অনবির গলা ভেঙে গেল। সে নিজের চোখের জল ওড়নার কোণ দিয়ে মুছল এবং আবার বলতে শুরু করল। বাবা বললেন যে তিনি নিজের শেষ উইলে একটা শর্ত রাখতে চান। তিনি আমাকে বললেন যে আমি নিজের সমস্ত সম্পত্তি, পুরো প্রপার্টি, কোম্পানি সবকিছু তোকে তখনই দেব যখন তুই এমন একটা ছেলেকে বিয়ে করবি যে আসল পরিশ্রম করে, যে কখনো কাউকে ধোকা দেয়নি, যে টাকার জন্য নিজের ঈমান বিক্রি করে না। আর সবচেয়ে জরুরি, সেই ছেলেকে কম করে হলেও 6 মাস কোনো ছোটখাটো কাজ করতে হয়েছে। বাবা বলতেন যে মানুষ ঘামের দাম জানে, সেই আসল মানুষ হয়। রাঘবের বুক জোরে জোরে কাঁপছিল। সে এখন ধীরে ধীরে বুঝতে পারছিল যে অনভি তাকেই কেন বাঁচল। কিন্তু আমি কেন? রাঘব জিজ্ঞেস করল। ইন্দোরে এমন কত মানুষই তো থাকবে যারা ছোটখাটো কাজ করে, তুমি আমার কাছেই কেন এলে? অনভি প্রথমবার একটা হালকা হাসি দিল, যাতে কষ্ট এবং সত্য দুটোই ছিল। কারণ আমি পুরো শহরের খোঁজ নিয়েছিলাম রাঘব। আমি প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিলাম। তারা হোটেলের প্রত্যেক কর্মচারীর ব্যাকগ্রাউন্ড চেক করেছিল। কেউ কখনো চুরি করেছিল, তো কেউ কখনো ঘুষ নিয়েছিল, কেউ মদ্যপাত ছিল, তো কেউ জুয়ারি। কিন্তু তুমি একদম পরিষ্কার ছিলে। তুমি কখনো কারো খারাপ চাওনি। তুমি হোটেলে পড়ে থাকা একটা চামচ পর্যন্ত চুরি করে বিক্রি করনি। অথচ তোমার কাছে টাকা ছিল না, তোমার মা অসুস্থ, তবুও তুমি কখনো কারো সামনে হাত পাতনি। অনভি এক মুহূর্ত থেমে রাঘবের চোখের দিকে তাকালো। আর সবচেয়ে বড় কথা, তুমি তোমার মাকে খুব ভালোবাসো। আমার বাবা বলতেন যে মানুষ নিজের মাকে সত্যি ভালোবাসে, সে কখনো অন্য কাউকে ধোকা দিতে পারে না। রাঘবের চোখেও এবার জল চলে এলো। তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, সেই বৃদ্ধা মহিলা যে দিনরাত পরিশ্রম করে তাকে পড়ালো। আর আজ তার প্রাণ বাঁচানোর জন্য তার কাছে টাকা নেই। সে নিজের মাথা নিচু করে নিল এবং চুপচাপ ফুপিয়ে কাঁদতে লাগল। রাঘব, আমি তোমার সাথে মিথ্যে বলবো না। অনভি নিজের হাত বাড়িয়ে রাঘবের কাঁধে রাখল। এটা প্রথমবার ছিল যখন সে কাউকে ছুঁয়েছিল। আমি তোমার থেকে শুধু একটা কন্ট্রাক্ট ম্যারেজ চাই, ব্যাস 1 বছরের একটা অভিনয়ই। বাবার সামনে আমরা বিয়ে করব, যাতে তার শেষ ইচ্ছেটা পূরণ হয়ে যায় আর তিনি শান্তিতে মরার সুযোগ পান। 1 বছর পর আমরা চুপচাপ ডিভোর্স নিয়ে নেব, আর সেই সময় তুমি প্রতি মাসে 2 লাখ টাকা পাবে। তোমার মায়ের চিকিৎসা হয়ে যাবে, আর তুমি তোমার জীবন নতুন করে শুরু করতে পারবে। রাঘব নিজের চোখের জল মুছল। তার মন খুব ভারী ছিল। তার মনে হচ্ছিল যেন ভগবান নিজে এসে তাকে একটা পথ দেখিয়েছেন। কিন্তু তারপরই তার নজর নিজের হাত দুটোর উপর পড়ল। সেই হাত যাতে ফোসকা পড়েছিল, যাতে ডিটারজেন্টের জ্বালা এখনও ছিল। আর তারপর তার মায়ের মুখটা মনে পড়ল। তার মা সবসময় বলতো, বাবা, গরিব হও তো কোনো আপত্তি নেই, কিন্তু কখনো নিজের আত্মসম্মান বিক্রি করো না। পরিশ্রমের রুটি খেও, কিন্তু কারো সামনে হাত পেত না। রাঘব নিজের হাতটা অনভির কাঁধ থেকে সরিয়ে নিল। সে একটু দূরে সরে বসল। তার গলা এখন আগের চেয়ে অনেক মজবুত ছিল, কিন্তু তাতে একটা গভীর কষ্টও ছিল। না অনভিজি, রাঘব মাথা তুলে বলল, আমি এটা করতে পারবো না। অনভি চমকে গেল। কি? কিন্তু কেন? মাসে 2 লাখ টাকা, তোমার মায়ের চিকিৎসা, তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। ব্যাস 1 বছরের একটা অভিনয়ই তো। অভিনয়টাই তো ভুল অনভিজি। রাঘবের চোখে এখন এক অদ্ভুত চমক ছিল। আমি গরিব, খুব গরিব। আমার মা অসুস্থ, আর আমি তার জন্য কিছু করতে পারছি না, এটা সত্যি। কিন্তু আমার মা আমাকে একটা জিনিস দিয়েছেন, যা হয়তো তোমার বাবার কাছেও ছিল না, আত্মসম্মান। আমি আমার মায়ের সাথে মিথ্যে বলতে পারবো না। আমি কোনো অসুস্থ বৃদ্ধের সামনে মিথ্যে বিয়ের নাটক করতে পারবো না। আমি নিজের ঈমান বিক্রি করতে পারবো না। অনবি স্তব্ধ হয়ে গেল। সে আশা করেনি যে একটা 5 লাখ টাকার জন্য ছটপট করা ছেলে মাসে 2 লাখ টাকার অফারকে প্রত্যাখ্যান করে দেবে। তার চোখে প্রথমে রাগ এলো, তারপর অবাক ভাব, আর তারপর এক অদ্ভুত শ্রদ্ধা। সেই ছেলেটিকে ভুল বুঝেছিল। রাঘব, প্লিজ, আমি তোমার কাছে মিনতি করছি। অনবির গলা এখন পুরোপুরি ভেঙে গিয়েছিল।
আমার বাবার কাছে খুব কম সময় আছে। যদি আমি এই শর্ত পূরণ না করি তবে সমস্ত প্রপার্টি আমার কাকা আর তার ছেলে বিক্রমের কাছে চলে যাবে। আর ওই লোকগুলো খুব খারাপ মানুষ। রাঘব, ওরা কোম্পানি বিক্রি করে দেবে, হাজার হাজার মজদুর বেকার হয়ে যাবে, আর বাবার সারা জীবনের পরিশ্রম বরবাদ হয়ে যাবে। আমি এসব আমার বাবার জন্য করছি না অনবিজি, বরং সেই হাজার হাজার পরিবারের জন্য করছি যারা আমাদের ফ্যাক্টরিতে কাজ করে। অনবির এই কথাটি শুনে রাঘবের হৃদয় আরও একবার কেঁপে উঠল। সে কখনো এই দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেনি। হাজার হাজার মজদুর, তাদের রুজিরুটি, এটা তো খুব বড় ব্যাপার ছিল। কিন্তু তবুও তার মনে কোথাও একটা ভাঙন ধরছিল। সে মিথ্যে বলতে চাইছিল না। সে নিজের চোখ বন্ধ করল এবং মায়ের মুখটা মনে করতে লাগল। আমাকে ক্ষমা করবেন অনবিজি, রাঘব ধীরে থেকে বলল। আমি তোমার বাধ্যবাধকতা বুঝতে পারছি, কিন্তু আমি এটা করতে পারবো না। আমার মা আমাকে শিখিয়েছেন যে সততার চেয়ে বড় কোনো সম্পদ নেই। আমি কারোর সামনে মিথ্যে বলে টাকা উপার্জন করা শিখিনি। ভগবান যদি চান তবে আমার মা ঠিক হয়ে যাবেন। অনবির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিজের ঠোঁট চেপে ধরল। তার মনে হলো যেন তার শেষ আশাটুকুও ভেঙে গেল। সে কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দিল এবং চুপচাপ রাঘবকে আবার হোটেলের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। রাঘব গাড়ি থেকে নামল। ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা তার মুখ ছুঁয়ে গেল। রাঘব অনবির দিকে তাকাল, কিন্তু অনবি নজর মেলাল না। গাড়িটি দ্রুত কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রাঘব আবার হোটেলের বেসমেন্টে ফিরে এলো। সে আবার সেই স্পঞ্জটা তুলে নিল এবং প্লেটগুলো পরিষ্কার করতে লাগল। তার হাত কাঁপছিল এবং চোখ থেকে জল ঝরছিল। তার মনে হচ্ছিল সে খুব বড় কিছু একটা হারিয়ে ফেলেছে, কিন্তু একই সাথে এক অদ্ভুত শান্তিও ছিল মনে। সে নিজের ঈমান বিক্রি করেনি। রাত তখন প্রায় 1টা। যখন সে নিজের বস্তির দিকে ফিরছিল তখনই তার পুরনো মোবাইল ফোনটি বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল সিটি হসপিটাল। রাঘবের বুকটা ধক করে উঠল। সে কম্পিত হাতে ফোনটা তুলল। হ্যালো। ওপাশ থেকে নার্সের এক ঘাবড়ানো আওয়াজ এলো। রাঘব বাবা, তাড়াতাড়ি এসো, তোমার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছে। ডাক্তারবাবু বলেছেন এখন আর একটুও দেরি করা যাবে না। ফোনটা রাঘবের হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। আর তখন যা ঘটল তা রাঘবকে এমন এক মোড়ে এনে দাঁড় করালো যেখানে তাকে নিজের আত্মসম্মান এবং নিজের মায়ের জীবন, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হতো। রাতের নিস্তব্ধতা, কনকনে হাওয়া, শুনশান রাস্তা, সব কিছু এক মুহূর্তে হাওয়া হয়ে গেল। রাঘব নিজের ছেঁড়া চটিজোড়া ওখানেই ফেলে দিল এবং খালি পায়ে দৌড়াতে লাগল। ঠান্ডা রাস্তার কাঁকড়গুলো তার পায়ে বিঁধছিল, কিন্তু সে কিছু অনুভব করতে পারছিল না। তার চোখের সামনে শুধু একটা চেহারাই ভাসছিল, তার মায়ের। সেই মা যে নিজের খিদে সহ্য করে তাকে খাইয়েছে। সেই মা যে অন্যের বাসন ধুয়ে তার স্কুলের ফিস জুগিয়েছে। সেই মা যে আজ নিজে মৃত্যুর সাথে লড়াই করছিল। সিটি হসপিটাল ছিল ইন্দোরের একটা পুরনো সরকারি হাসপাতাল। দেওয়ালে নোনা ধরেছিল, করিডোরের আলোগুলো টিমটিম করছিল, আর বাতাসে ওষুধ আর ফিনাইলের একটা মিশ্র গন্ধ ভাসছিল। রাঘব হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকল। তার খালি পা ঠান্ডা মেঝের ওপর পড়ছিল, আর বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছিল। এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে নার্স সিস্টার মীরা দাঁড়িয়েছিলেন। সাদা শাড়ি, মুখে ক্লান্তির ছাপ আর চোখে উদ্বেগ। তিনি রাঘবকে দেখেই বললেন, বাবা, তাড়াতাড়ি এসো, ডাক্তারবাবু তোমার জন্যই অপেক্ষা করছিলেন। রাঘব হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, মা মা কেমন আছেন? এখন আইসিইউতে আছেন, ডাক্তারবাবু ভেতরে আছেন, তুমি যাও, তিনি তোমাকে সব বলে দেবেন। নার্সের গলায় এক অদ্ভুত ভারী ভাব ছিল, যা রাঘবকে আরও বেশি ভয় পাইয়ে দিল। সে আইসিইউয়ের দরজার দিকে ছুটল। সেখানে ডাক্তার সাক্সেনা, একজন ৫০-৫৫ বছরের অভিজ্ঞ ডাক্তার, চশমার আড়াল থেকে গম্ভীর নজরে একটা ফাইল দেখছিলেন। রাঘবকে দেখেই তিনি ফাইলটা বন্ধ করলেন এবং একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাঘব বাবা, আমি তোমার সাথে মিথ্যে বলবো না। ডাক্তার সাক্সেনা নিজের চশমাটা খুলতে খুলতে বললেন, তোমার মায়ের হার্ট এখন খুব দুর্বল হয়ে গিয়েছে, ব্লকেজ বেড়ে গিয়েছে। বাইপাস সার্জারি ছাড়া এখন আর এটা সম্ভব নয়। আর সার্জারি আগামীকাল সকালের মধ্যেই হয়ে যাওয়া উচিত। আগামীকাল সকালে? রাঘবের গলা চিরে এক আর্তনাদ বেরোল। কিন্তু ডাক্তারবাবু, আপনি তো বলেছিলেন যে এখনও ২-৩ মাসের সময় আছে। আমরাও ভাবিনি যে অবস্থা এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ডাক্তার রাঘবের কাঁধে হাত রাখলেন। বাবা, আর দেরি করো না। সার্জারির খরচ ৫ লাখ টাকা। অ্যাডভান্সে কম করে হলেও ২ লাখ টাকা দিতে হবে, তবেই আমরা অপারেশন থিয়েটার বুক করতে পারব। ২ লাখ টাকা অ্যাডভান্স? রাঘবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার পুরো জীবনের কামাই, তার সমস্ত জমানো পুঁজি ছিল মাত্র ৪,৫০০ টাকা, যা সে মায়ের ওষুধের জন্য বাঁচিয়ে রেখেছিল। সে ওখানেই দেয়ালের গায়ে ঠেস দিয়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল, কিন্তু সে চিৎকার করতে পারল না। গলায় যেন একটা ডেলা আটকে গিয়েছিল। ডাক্তারবাবু, আমার কাছে এত টাকা নেই, রাঘব ফিসফিস করে বলল। আমি গরিব মানুষ, হোটেলে বাসন ধুই, কিন্তু আমি মাকে বাঁচাতে চাই। প্লিজ কিছু একটা করুন, আমি আপনার পায়ে পড়ছি। ডাক্তার সাক্সেনার চোখও ভিজে এলো। তিনি হাজার হাজার রোগী দেখেছিলেন, কিন্তু এক ছেলের নিজের মায়ের জন্যই কষ্ট, এটা প্রতিবার হৃদয় ভেঙে দিত। তিনি রাঘবকে তুলে বেঞ্চে বসালেন আর জল খাওয়ালেন। বাবা, আমি তোমার বাধ্যবাধকতা বুঝতে পারছি, কিন্তু হাসপাতালের নিজস্ব কিছু নিয়ম আছে। বিনা অ্যাডভান্সে আমরা অপারেশন করতে পারি না। সরকারি হাসপাতাল হলেও এখানে অনেক ফাইল তৈরি করতে হয়। আমি একলা কিছু করতে পারবো না। রাঘব নিজের চোখের জল মুছল।
সে নিজের পকেটে হাত দিল, যেখানে অনভির ভিজিটিং কার্ডটা রাখা ছিল। তার আঙুলগুলো সেই কার্ডটা ছুঁতেই কেঁপে উঠল। মাত্র কয়েক ঘন্টা আগেই তো সেই অফারটা প্রত্যাখ্যান করে দিয়েছিল, নিজের আত্মসম্মানের দোহাই দিয়েছিল, আর এখন তার মায়ের জীবন বাজি লেগেছিল। সে এক মুহূর্তের জন্য গভীর দ্বন্দ্বে পড়ে গেল। একদিকে তার মা ছিলেন, যিনি তাকে আত্মসম্মান শিখিয়েছিলেন, আর অন্যদিকে সেই মাই, যার প্রাণ বাঁচানোর জন্য হয়তো তাকে নিজের সেই আত্মসম্মান বাজি রাখতে হবে। এটা এমন এক অগ্নি পরীক্ষা ছিল, যার প্রস্তুতি সে কখনো নেয়নি। সে কার্ডটা বের করল আর অনভির নম্বরে কল করে দিল। ফোনের রিং হতে থাকল। 1, 2, 3, প্রতিটি রিংয়ের সাথে রাঘবের বুক দুরুদুরু করছিল। চতুর্থ রিংয়ে ফোনটা তোলা হলো। হ্যালো। অনভির গলায় ঘুমের ভারী ভাব ছিল। অনভিজি, আমি রাঘব বলছি। তার গলা কাঁপছিল। ওপাশে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা রইল, তারপর অনভির আওয়াজ এলো, যাতে অবাক ভাব এবং কিছুটা আশা দুটোই মিশেছিল। রাঘব, এই সময় কি হয়েছে? অনভিজি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু লেকিন আমাকে তোমার সাহায্য চাই। রাঘব রুদ্ধ কণ্ঠে বলল, আমার মায়ের শরীর খুব খারাপ। ডাক্তার বলেছেন যে আগামীকাল সকালের মধ্যে সার্জারি করাতে হবে, নয়তো মা বাঁচবেন না। আমার 2 লাখ টাকা চাই অনভিজি, অ্যাডভান্সের জন্য। অনভি সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। দুপল এক নিস্তব্ধতা রইল। তারপর সে জিজ্ঞেস করল, তুমি কোথায় আছো? সিটি হসপিটাল, এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে। আমি আসছি। অনভি শুধু এই 3টে শব্দ বলল এবং ফোনটা কেটে দিল। রাঘা ফোনটা রেখে নিজের মাথা দেওয়ালে ঠেকিয়ে বসে রইল। সে জানত না যে সে ঠিক করল নাকি ভুল। নিজের মায়ের জীবন বাঁচানোর জন্য তাকে অনভির অফারটা স্বীকার করতে হবে কিনা তা সে জানত না, কিন্তু এই মুহূর্তে তার কাছে অন্য কোনো পথও ছিল না। প্রায় আধ ঘণ্টা পর হাসপাতালের গেটে সেই কালো মার্সিডিজ এসে থামল। অনভি একাই ছিল। সে তাড়াহুড়োয় একটা সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছিল এবং চুলগুলো অগোছালোভাবে বাঁধা ছিল। চোখে ঘুমের আমেজ ছিল, কিন্তু তার হাঁটার মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে সরাসরি রাঘবের কাছে এসে জিজ্ঞেস করল, ডাক্তার কোথায়? রাঘব ইশারায় ডাক্তার সাক্সেনার কেবিনের দিকটা দেখাল। অনভি না থমকে সরাসরি ভেতরে চলে গেল। রাঘবও পেছনে পেছনে গেল। ডাক্তার সাক্সেনা অনভিকে দেখে প্রথমে তো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি? অনভি সময় নষ্ট না করে নিজের পার্স থেকে একটা চেক বই বের করল। কত টাকা চাই? ডাক্তার বললেন, বাবা, অ্যাডভান্সে 2 লাখ টাকা চাই, আর পুরো সার্জারির খরচ 5 লাখ। অনভি চেকে 5 লাখ টাকার অঙ্কটা লিখল, সই করল এবং চেকটি ডাক্তারের দিকে বাড়িয়ে দিল। এই নিন, পুরো 5 লাখ। কিন্তু আপনার থেকে আমার একটা প্রতিশ্রুতি চাই, রাঘবের মায়ের চিকিৎসা যেন সবচেয়ে ভালো উপায় হয়, কোনো খামটি যেন না থাকে। ডাক্তার সাক্সেনা চেকটা নিতে নিতে বললেন, মা, আমরা আমাদের পুরো চেষ্টা করব। এবার আমি এখনই অপারেশন থিয়েটার বুক করছি, সকাল 7টায় সার্জারি হবে। এই কথা শুনে রাঘবের চোখ থেকে জল বাঁধ ভাঙল। সে অনভির পায়ে পড়ে গেল। অনভিজি, আমি এই ঋণ কখনো শোধ করতে পারব না। অনভি ঝট করে তাকে তুলে ধরল। তার চোখেও জল ছিল। রাঘব, এটা কোনো ঋণ নয়, এটা মানবিকতা। আর হ্যাঁ, আমার অফার এখনও সেটাই, কিন্তু সিদ্ধান্ত তোমার হবে। আমি তোমার উপর কোনো চাপ দেব না, আগে মাকে বাঁচাও। রাঘব নিজের চোখের জল মুছল এবং একটা গভীর শ্বাস নিল। সে অনভির চোখের দিকে তাকাল। যেই চোখগুলো কয়েক ঘন্টা আগে বরফের মতো ঠান্ডা লাগছিল, এখন সেগুলো বলে জল হয়ে গিয়েছে। সেখানে শুধু সত্য আর এক অদ্ভুত আপন ভাব ছিল। অনভিজি, আমি তোমার অফার স্বীকার করছি, কিন্তু একটা শর্তে। রাঘবের গলা এখন আগের চেয়ে অনেক বেশি শোনাল। কোন শর্ত? অনভি অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তোমার সাথে যাব, তোমার বাড়িতে থাকব, যে কাজই তুমি বলবে আমি করব, কিন্তু আমি কোনো মিথ্যে বিয়ে করব না। আমি তোমার বাবার সাথে মিথ্যে বলতে পারবো না। আমি স্রেফ একজন কর্মচারীর মতো তোমার সাথে থাকব, আর যতদিন না তোমার পুরো 5 লাখ টাকা আমি শোধ করে দিচ্ছি, ততদিন আমি তোমার ঋণগ্রস্ত থাকব। অনভি চমকে দিল। সে ভেবেছিল রাঘব এখন পুরোপুরি রাজি হয়ে যাবে, কিন্তু সে আবার নিজের শর্ত রেখে দিল। এই ছেলেটার আত্মসম্মান সত্যি কোনো হীরের চেয়ে কম ছিল না। অনভি এক মুহূর্ত ভাবল, তারপর ধীরে থেকে হাসল। ঠিক আছে রাঘব, যেমনটা তুমি চাও। পরদিন সকাল 7টায় কনকনে হাওয়ার মাঝে সূর্যের প্রথম আলো হাসপাতালের জানলা দিয়ে গলে ভেতরে আসছিল। রাঘব অপারেশন থিয়েটারের বাইরে বেঞ্চে বসেছিল। তার হাত দুটো জোর করা ছিল আর চোখ বন্ধ ছিল। সে মনে মনে নিজের মায়ের জন্য প্রার্থনা করছিল। পাশেই অনভি দাঁড়িয়েছিল। সে রাঘবকে এই অবস্থায় দেখল, ছেঁড়া টি শার্ট, খালি পা, ফোলা চোখ আর হাতে পড়া সেই ফোঁসকাগুলো, আর তার মন গলে গেল। সে কখনো কাউকে নিজের মায়ের জন্য এভাবে ছটফট করতে দেখেনি। অপারেশন থিয়েটারের লাল আলো ঘণ্টার পর ঘণ্টা জ্বলতে থাকল। প্রতিটি অতিবাহিত মিনিটের সাথে রাঘবের অস্থিরতা বেড়ে যাচ্ছিল। সে বারবার উঠছিল, বেঞ্চ পর্যন্ত হাঁটছিল, আবার বসে পড়ছিল। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ের কষ্টটা আরও গভীর হয়ে উঠছিল। বিকেল 4টের সময় অবশেষে অপারেশন থিয়েটারের আলোটা নিভল। দরজা খুলল এবং ডাক্তার সাক্সেনা বাইরে এলেন।
তার মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে এক হালকা চমক ছিল। রাঘব ছুটে গিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু, মা? ডাক্তার সাক্সেনা নিজের কপালের ঘাম মুছলেন এবং একটা গভীর শ্বাস নিয়ে বললেন, রাঘব বাবা, সার্জারি সফল হয়েছে। রাঘবের পা থেকে যেন মাটি সরে গেল। সে ওখানেই হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ল এবং হু হু করে কাঁদতে লাগল। কিন্তু এবার এই চোখের জল দুঃখের ছিল না, এই জল ছিল স্বস্তির, আশার আর নিজের মাকে ফিরে পাওয়ার খুশির। কিন্তু ডাক্তার সাক্সেনা আরও বললেন, এখনও পুরোপুরি বিপদ কাটেনি। আগামী ২৪ ঘণ্টা খুব আশঙ্কাজনক। তাকে আইসিইউতেই রাখা হবে। আর একটা কথা, তার এখন পুরো বিশ্রাম আর খুব ভালো দেখভালের প্রয়োজন হবে। মাসের পর মাস কোনো রকম মানসিক চাপ তার লেগে বিপজ্জনক হতে পারে। রাঘব নিজের চোখের জল মুছল এবং ডাক্তারের হাত ধরে নিল। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি আমার মাকে বাঁচিয়ে দিলেন। বাবা, আমি তো স্রেফ একটা মাধ্যম ছিলাম। ডাক্তার উনবির দিকে তাকিয়ে বললেন, আসল ফেরেস্তা তো ওই মেয়েটি যে রাতের অন্ধকারে তোমার সাহায্য করতে এলো। রাঘব পেছনে ঘুরে অনবির দিকে তাকালো। সে তখনও ওখানেই দাঁড়িয়েছিল, শান্ত, গম্ভীর আর চোখে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে। রাঘব উঠল এবং ধীরে ধীরে তার কাছে গেল। অনবিজি, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি তোমার প্রতি কতটা কৃতজ্ঞ। রাঘব হাত জোড় করে বলল, এখন আমি তোমার দেনাদার, আর আমি আমার কথা রাখব। যখনই তুমি বলবে আমি তোমার সাথে যাব। অনবি ধীরে থেকে বলল, আগে নিজের মাকে হোশে আসতে দেখে নাও, তারপর আমরা কথা বলব। পরের 2 দিন রাঘব হাসপাতালেই কাটাল। না খাওয়ার হুঁশ ছিল, না শোয়ার। সে শুধু আইসিইউয়ের জানলা দিয়ে নিজের মাকে দেখত। তৃতীয় দিন যখন মা প্রথমবার চোখ খুলল এবং রাঘবকে দেখে হালকা একটু হাসল, তখন রাঘব আবার কেঁদে ফেলল। সে নিজের মায়ের হাতটা ধরল আর নিজের গালে ঠেকিয়ে নিল। মা, তুমি ঠিক হয়ে গিয়েছ, এবার সব ঠিক হয়ে যাবে। মা দুর্বল গলায় জিজ্ঞেস করল, বাবা, এত টাকা কোথা থেকে এলো? রাঘব এক মুহূর্তের জন্য অনবির দিকে তাকাল, যে ওয়ার্ডের বাইরে দাঁড়িয়েছিল। তারপর সে মাকে বলল, ভগবান পাঠিয়েছেন মা, একজন ফেরেস্তা পাঠিয়েছেন। কিন্তু রাঘব কি করে জানত যে এই ফেরেস্তা তাকে যে দুনিয়ায় নিয়ে যেতে চলেছিল সেখানে তার পরীক্ষা এখনও শেষ হয়নি? আসল পরীক্ষা তো এবার শুরু হতে চলেছিল। আর যখন রাঘব অনবির হাবেলিতে পৌঁছল, তখন সেখানকার দৃশ্য দেখে তার চোখ চড়ক গাছ হয়ে গেল। কিন্তু আসল ধাক্কাটা তো সে দরজার ভেতরে পাওয়ার কথা ছিল। পরের 2 সপ্তাহ রাঘব হাসপাতালের চক্কর কাটা ছাড়েনি। দিন হোক বা রাত, সে নিজের মায়ের পাশেই থাকত। ধীরে ধীরে মায়ের শরীরে উন্নতি দেখা দিচ্ছিল, গায়ের রং ফিরে আসছিল, আর দুর্বল গলায় হলেও সে এখন কথা বলতে শুরু করেছিল। ডাক্তার সাক্সেনা ভরসা দিলেন যে এখন সে বিপদমুক্ত, কিন্তু পুরোপুরি ঠিক হতে কম করে হলেও 3 মাস সময় লাগবে। অনবি এই সময়ে বহুবার হাসপাতালে এলো। সে কখনো ভেতরে আসত না, ব্যাস বাইরে থেকে রাঘবের খোঁজখবর নিয়ে চলে যেত। কিন্তু প্রতিবার তার চোখে একটা প্রশ্নই থাকত, এবার আগে কি? রাঘব জানত যে এবার সময় এসে গিয়েছে নিজের কথা রাখার। এক সকালে যখন মাকে নার্সের ভরসায় রেখে সে বাইরে এলো, তখন দেখল যে অনবির গাড়ি হাসপাতালের গেটে দাঁড়িয়ে আছে। এবার সে নিজে ড্রাইভিং সিটে ছিল না, ড্রাইভার ছিল, আর পেছনের সিটের দরজা খোলা ছিল। অনবি ইশারায় রাঘবকে ভেতরে ডাকল। রাঘব একটা গভীর শ্বাস নিল। সে নিজের ছেঁড়া চটিজোড়া ঠিক করল, নিজের পুরনো টি-শার্টের কলারটা সোজা করল এবং ধীর পায়ে গাড়ি পর্যন্ত গেল। সে জানত যে এবার সে এক নতুন দুনিয়ায় পা রাখতে চলেছে, এমন এক দুনিয়ায় যেখানে তার মতো মানুষদের কোনো জায়গা ছিল না। বসো রাঘব, অনবি ধীরে থাকে বলল। আজ সে হালকা নীল রঙের একটা শাড়ি পরেছিল আর চুলগুলো খোপায় বেঁধে রেখেছিল। তাকে খুব শান্ত লাগছিল, কিন্তু তার আঙুলগুলো বারবার নিজের পার্সের চেনের সাথে খেলছিল, অস্থিরতার লক্ষণ। গাড়ি চলতে লাগল। ইন্দোরের রাস্তাগুলো পেছনে ফসকে যেতে থাকল। শহরের শোরগোল ধীরে ধীরে কম হতে লাগল, আর গাড়ি এখন এক চওড়া পরিষ্কার রাস্তা দিয়ে ছুটছিল, যার দুপাশে উঁচু উঁচু গাছ লাগানো ছিল। এই এলাকাটি ছিল শহরের সবচেয়ে পশ এলাকা, সুপার করিডোর, যেখানে এক একটা কোটি কোটি টাকায় বিক্রি হতো। প্রায় আধ ঘণ্টা পর গাড়ি একটা বিশাল লোহার গেটের সামনে এসে থামল। গেটে সোনালি অক্ষরে লেখা ছিল, সিংহানিয়া নিবাস। গেটটা নিজে থেকেই খুলে গেল এবং গাড়ি প্রবেশ করল। রাঘব চোখ বড় বড় করে বাইরে তাকাল। সে নিজের জীবনে এমন কিছু দেখেনি। সামনে একটা আলিশান সাদা হাভেলি দাঁড়িয়েছিল, যা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম লাগছিল না। সামনে সবুজ লন ছিল, যাতে মাঝে মাঝে গোলাপের কেয়ারি করা ছিল। একপাশে একটা ছোট ফোয়ারা চলছিল, যার জলের ওপর সকালের রোদ পড়ে রামধনুর রং ছড়াচ্ছিল। অন্য পাশে 3টে গাড়ি দাঁড়িয়েছিল, একটা সাদা BMW, একটা কালো অডি আর একটা বড় এসইউভি। বারান্দায় 2টো গার্ড দাঁড়িয়েছিল, যারা গাড়ি দেখেই সালাম ঠকল। রাঘবের গলা শুকিয়ে গেল। সে নিজের ছেঁড়া চটি জোড়ার দিকে তাকাল, নিজের পুরনো টি-শার্টের দিকে তাকাল এবং তারপর এই বিশাল হাভেলির দিকে তাকাল। তার মনে হলো সেই যেন অন্য কোনো গ্রহে এসে নেমেছে। ঘাবড়িও না, অনবিতার দিকে না তাকিয়েই বলল, এ সবই স্রেফ ইট পাথর, আসল জিনিস তো মানুষ হয়। রাঘব ঠোঁট শুকাতে শুকাতে মাথা নাড়ল, কিন্তু তার বুক দুরু দুরু কাঁপছিল।
গাড়ি বারান্দায় এসে থামল। একজন চাকর এগিয়ে এসে দরজা খুলল। রাঘব বাইরে বেরোতেই তার খালি পা ঠান্ডা মার্বেলের মেঝের উপর পড়ল। মেঝেটা এতটাই চকচক করছিল যে তাতে নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। অনবি আগে আগে হাঁটতে লাগল, আর রাঘব পেছনে পেছনে। যেমনই তারা মূল দরজার কাছে পৌঁছল, একজন প্রবীণ চাকর দরজা খুলে দিল। সে সাদা উর্দি পরেছিল আর মাথায় পাগড়ি লাঁধা ছিল। সে অনবিকে দেখে ঝুঁকে প্রণাম করল এবং বলল, দিদিমণি, সাহেব আপনার জন্যই অপেক্ষা করছেন। ভেতরের দৃশ্যটা আরও বেশি মনোমুগ্ধকর ছিল। একটা বিশাল ড্রয়িং রুম, যার মাঝখানে একটা বড় ঝাড়বাতি ঝুলছিল। দেওয়ালে বড় বড় পেইন্টিং ছিল, সোফাগুলো চামড়ার ছিল, আর প্রতি কোণে দামি সাজগোজের জিনিস রাখা ছিল। কিন্তু রাঘবের নজর সবার আগে সেই বৃদ্ধের ওপর পড়ল। শ্রী প্রতাপ সিংহানিয়া, বয়স প্রায় ৭০ বছর। মুখে অসুখের ক্লান্তি পরিষ্কার ফুটে উঠছিল, কিন্তু চোখে এখনও এক অদ্ভুত চমক ছিল, সেই চমক যা দিয়ে কখনোই মানুষটি নিজের পরিশ্রমে এই সাম্রাজ্য খাড়া করেছিল। শরীর শুকিয়ে গিয়েছিল, হাত কাঁপছিল, আর মাথায় চুল প্রায় শেষ হয়ে গিয়েছিল। তার পাশেই একজন নার্স দাঁড়িয়েছিল, আর পেছনে একটা বড় অক্সিজেন মেশিন রাখা ছিল। বাবা, অনবি এগিয়ে গিয়ে তার পা ছুল। এলে মা। প্রতাপ সিংহানিয়ার গলা দুর্বল ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত ওষম ছিল। তারপর তার নজর রাঘবের ওপর পড়ল। পুরো ড্রয়িং রুমে এক নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রতাপ সিংহানিয়ার চোখ রাঘবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগল। তার ছেঁড়া চটি, ময়লা টি শার্ট, অগোছালো চুল আর হাতে পড়া ফোসকাগুলো। তার কপালে ভাঁজ পড়ল। এ কে? প্রতাপ সিংহানিয়া জিজ্ঞেস করলেন। তার গলায় সন্দেহ এবং কিছুটা রাগ দুটোই ছিল। অনবি রাঘবের দিকে ইশারা করে বলল, বাবা, এ রাঘব, আমি তোমার সাথে বলেছিলাম না, আমার হবু বর। এই কথা শোনা মাত্রই পুরো ঘরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। নার্স অবাক হয়ে অনবির দিকে তাকাল। প্রবীণ চাকরের মুখ খোলাই রয়ে গেল, আর পেছন থেকে সিঁড়ি দিয়ে নেমে আসা আরও দুজন মানুষের পায়ের আওয়াজ পাওয়া গেল। কি বললে তুমি? একটা তীক্ষ্ণ মহিলার আওয়াজ এলো। রাঘব পেছনে ঘুরে দেখল। সিঁড়ি দিয়ে এক ভারী চেহারার মহিলা নেমে আসছিলেন। বয়স কোনো ৫৫ বছর, মুখে চড়া মেকআপ আর গলায় সোনার একটা ভারী সেট। ইনি ছিলেন শ্রীমতী রমা সিংহানিয়া, শ্রী প্রতাপ সিংহানিয়ার ছোট ভাইয়ের স্ত্রী, অর্থাৎ অনবির কাকিমা। তার পেছনে পেছনে একটা যুবা আসছিল, বয়স কোনো ৩০ বছর, জিন্স আর দামি টি শার্টে, হাতে মোবাইল আর মুখে এক বাঁকা হাসি। এ ছিল বিক্রম, অনবির তুতো ভাই। অনবি, এ কি রসিকতা! রমা কাকিমা এগিয়ে আসতে আসতে বললেন। তার নজর রাঘবের ওপর পড়ল, আর সে ভরকে গেল। এই ছেলেটা, এ কি? কোথা থেকে কুড়িয়ে এনেছিস? কাকিমা, এ রাঘব। অনবি শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। আর হ্যাঁ, আমি একেই বিয়ে করব। বিক্রম জোরে হেসে উঠল। তার হাসি পুরো ড্রয়িং রুমে গুঞ্জরিত হয়ে গেল। অনবি, তোমার মাথা তো খারাপ হয়নি? একে তো কোনো ভিখারি মনে হচ্ছে। দেখো এর জামাকাপড়, এর চটি, ছি! একে বিয়ে করলে সিংহানিয়া বংশের কি মান সম্মান থাকবে? রাঘবের মুঠো শক্ত হয়ে গেল, কিন্তু সে চুপ রইল। সে নিজের নজর নিচু করে নিল। তার মায়ের শেখানো ছিল বড়দের সামনে মুখে মুখে জবাব দিতে নেই। চুপ করো বিক্রম। অনবির গলায় বরফ শীতল ঠান্ডা ছিল। রাঘবের ব্যাপারে কিচ্ছু বলবে না, তোমার কোনো অধিকার নেই। অধিকার? রাঘবের কথা শুনে ডাক্তার সাক্সেনা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। চশমার আড়াল থেকে তার অভিজ্ঞ চোখ দুটো রাঘবের দিকে তাকালো। সেখানে কোনো দ্বিধা ছিল না, কোনো ভয় ছিল না, ছিল শুধু এক অদ্ভুত ব্যাকুলতা আর জেদ। রাঘব বাবা, তুমি অনবিজির হবু বর, কিন্তু প্রতাপ সাহেবের সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই। বোন ম্যারো আস্তিমাজ্জা ম্যাচ করার সম্ভাবনা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে লাখে একটা। তাও তুমি পরীক্ষা করাতে চাও? হ্যাঁ ডাক্তারবাবু, রাঘব নিজের চোখের জল মুছে দৃঢ় গলায় বলল। যেই মানুষটি নিজের রক্তের আত্মীয়দের লোভ আর নগ্ন রূপ দেখার পরেও আমার মতো এক সাধারণ বাসন মাজা ছেলেকে নিজের ছেলের মতো সম্মান দিলেন, তার জন্য আমি নিজের রক্ত তো দূর, প্রাণ দিতেও প্রস্তুত। আপনি টেস্টের ব্যবস্থা করুন। পাশেই সোফায় বসে অনবি কাঁদছিল। রাঘবের এই কথাগুলো তার কানে অমৃতের মতো শোনাল। সে ভাবতেও পারেনি যে এক রাতের ব্যবধানে যে ছেলেটিকে সে স্রেফ একটা চুক্তির মাধ্যমে এই বাড়িতে নিয়ে এসেছিল, সে তার বাবার জন্য নিজের জীবন বাজি রাখতে তৈরি হয়ে যাবে। সে উঠে এসে রাঘবের হাতটা ধরল। তার ঠোঁট কাঁপছিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই চোখের কোণে রাঘবের জন্য এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জন্মে গিয়েছিল। বিকেলের মধ্যেই হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এসে রাঘবের রক্তের নমুনা নিয়ে গেলেন। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য HLA টাইপিং টেস্ট করা প্রয়োজন ছিল, যার রিপোর্ট আসতে কম করে হলেও ২৪ ঘণ্টা সময় লাগত। এই ২৪ ঘণ্টা যেন সিংহানিয়া হাভেলির প্রতিটি মানুষের জন্য ২৪ বছরের সমান দীর্ঘ মনে হচ্ছিল। প্রতাপ সিংহানিয়াকে ঘরের ভেতরেই ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। তার শ্বাস-প্রশ্বাসের শব্দ আর মনিটরের টিকটিক আওয়াজ ছাড়া পুরো হাভেলিতে আর কোনো শব্দ ছিল না। কিন্তু তাদের মুখে কোনো অনুশোচনা ছিল না,
ছিল শুধু এক চরম হিংসা আর আক্রোশ। বিক্রম নিজের ফোনের স্ক্রিনে বারবার রাঘবের সেই ভাইরাল ভিডিওটা দেখছিল আর দাঁত কেড়িমেড় করছিল। মা, আমরা এভাবে হেরে যেতে পারি না, বিক্রম নিচু গলায় রমা কাকিমাকে বলল। ওই রাস্তার ভিখারিটা আমাদের পুরো সম্পত্তি লিখে নিল আর আমরা হাত গুটিয়ে বসে থাকব। বুড়োটা মরার আগে ওই নতুন ওয়েলটা করে আমাদের রাস্তায় বসিয়ে দিয়ে গেল। রমা কাকিমা নিজের গয়নার বাক্সটা ব্যাগে পুড়তে পুড়তে চোখ শুরু করে বললেন, উইল তো তখনই কাজ করবে রে বিক্রম, যখন অন্নি আর ওই রাঘব বেঁচে থাকবে। বুড়োটার তো এমনিতেই শেষ সময়, কিন্তু এই ছেলেটা যদি কোনোভাবে বোন ম্যারো ম্যাচ করিয়ে বুড়োটাকে বাঁচিয়ে দেয়, তবে আমাদের আর এই শহরে মাথা তোলার জায়গা থাকবে না। ম্যাচ করবে না মা, রক্তের সম্পর্ক ছাড়া ওটা হওয়া অসম্ভব, বিক্রম এক নিষ্ঠুর হাসি হেসে বলল। আর যদি কোনো অলৌকিক উপায় ম্যাচও করে যায়, তবে আমি এই অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছতেই দেব না। পরদিন দুপুর 2টো নাগাদ ডাক্তার সাক্সেনা হন্তদন্ত হয়ে হাভেলিতে ঢুকলেন। তার হাতে একটা খাম ছিল। অন্নি আর রাঘব ড্রয়িং রুমেই বসেছিল। ডাক্তারবাবুকে আসতে দেখেই তারা দুজনেই একসাথে উঠে দাঁড়াল। ডাক্তারবাবু, রিপোর্ট কি এলো? অন্নি প্রায় চিৎকার করে জিজ্ঞেস করল। ডাক্তার সাক্সেনা নিজের চশমাটা ঠিক করলেন। তার মুখে এক অবিশ্বাস্য বিস্ময়ের ছাপ ছিল। তিনি খাম থেকে কাগজটা বের করে বললেন, একে যদি অলৌকিক না বলি তবে বিজ্ঞানের অপমান হবে। অন্নিজি, রাঘবের বোন ম্যারো প্রতাপ সাহেবের সাথে 99.9% ম্যাচ করে গিয়েছে। কি? অন্নি নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। তার হাত দুটো নিজের মুখের ওপর চলে গেল এবং সে খুশিতে কেঁদে ফেলল। এটা কি করে সম্ভব ডাক্তারবাবু, কোনো রক্তের সম্পর্ক ছাড়াই? মেডিকেল সায়েন্সে এমন ঘটনা খুব বিরল, কিন্তু অসম্ভব নয়। ডাক্তার সাক্সেনা রাঘবের দিকে তাকিয়ে এক তৃপ্তির হাসি হাসলেন। কখনো কখনো প্রকৃতির নিজস্ব একটা বিচার থাকে। যেই মানুষকে বাঁচানোর জন্য এই পুরো দুনিয়া হাত তুলে নিয়েছিল, ঈশ্বর তার জন্য এই ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। রাঘব বাবা, তুমি সত্যি এই পরিবারের জন্য এক দেবদূত। রাঘব নিজের হাত দুটো জোড় করে ওপরের দিকে তাকালো। মনে মনে সে তার মায়ের কথা স্মরণ করল। তার মা সবসময় বলতো, সততার রাস্তা ধরলে ভগবান নিজেই তোর হাত ধরে পার করিয়ে দেবেন। আজ যেন সেটাই সত্যি হল। ডাক্তার সাক্সেনা বললেন, আমাদের হাতে একদম সময় নেই। প্রতাপ সাহেবের অবস্থা প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। আজ রাতেই আমরা হাসপাতালের স্পেশাল উইংয়ে ওনাকে শিফট করব, আর আগামীকাল ভোর 5টায় ট্রান্সপ্ল্যান্টের অপারেশন শুরু হবে। রাঘব, তোমাকে আজ রাত থেকেই কিছু প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে। আমি তৈরি ডাক্তারবাবু, রাঘব এক মুহূর্তও দেরি না করে বলল। এই খবরটা হাভেলির দেওয়াল টপকে বিক্রমের কানে পৌঁছতে বেশি সময় লাগল না। নিজের ঘরের দরজা বন্ধ করে সে ফোনে কারো সাথে কথা বলছিল। তার মুখ রাগে আর হিংসায় কালো হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি যা বলছি ভালো করে শোন, বিক্রম ফোনে ফিসফিস করে ওপাশের লোকটাকে বলছিল। আজ রাতে বুড়োটাকে আর ওই ছেলেটাকে সিটি হসপিটালের প্রাইভেট উইংয়ে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্স বেরোনোর পর রাস্তাটা ফাঁকাই থাকে। হাসপাতালের পেছনের যে আইসোলেশন করিডোর আছে, ওখানকার পাওয়ার সাপ্লাই রাত 3টের সময় 10 মিনিটের জন্য বন্ধ হতে হবে। আর সেই অন্ধকারের মধ্যেই কাজটা শেষ করতে হবে। ওই বাসন মাজা ছেলেটা যেন আগামীকাল ভোরের আলো না দেখতে পায়। ফোনটা কেটে বিক্রম জানলার বাইরে তাকাল। বাইরে কুয়াশা জমতে শুরু করেছিল। ঠিক তেমনই এক কুয়াশাচ্ছন্ন রাত, যেমন রাতে রাঘব প্রথমবার অন্বির গাড়িতে বসেছিল। কিন্তু বিক্রম জানত না যে রাঘবের সাথে এখন শুধু অন্বি নয়, সেই হাজার হাজার মজদুরের আশীর্বাদও রয়েছে, যাদের বেতন সে এক কথায় বাড়িয়ে দিয়েছিল। রাত 11টা। একটা হাইটেক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে প্রতাপ সিংহানিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অন্বি আর রাঘব অন্য একটি গাড়িতে চড়ে হাসপাতালের দিকে রওনা দিল। রাঘবের মনে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু তার বুকের ভেতরটা কেমন যেন একটা অজানা আশঙ্কায় কাঁপছিল। হাসপাতালে পৌঁছানোর পর রাঘবকে প্রি অপারেটিভ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। অন্বি তার সাথে আইসিইউয়ের বাইরে পর্যন্ত গেল। দরজা দিয়ে ভেতরে ঢোকার আগে রাঘব থমকে দাঁড়াল। সে অন্বির দিকে তাকাল। অন্বিজি, রাঘব ধীরে থেকে বলল, যদি আগামীকাল আমার কিছু হয়ে যায়, তবে আমার মাকে একটু দেখে নিও। তিনি ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই। অন্বি ঝট করে রাঘবের মুখে নিজের হাতটা চাপা দিল। তার চোখে জল এসে গিয়েছিল। একদম এই ধরনের কথা বলবে না রাঘব। তুমি আমার বাবাকে জীবন দিতে চলেছ, আর আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। অপারেশন সফল হবে আর তুমি সুস্থ হয়ে বাইরে আসবে। এটা আমার তোমার কাছে প্রতিজ্ঞা। রাঘব হালকা একটু হাসল, সেই চিরচেনা সরল আর নিষ্কলঙ্ক হাসি, যা অন্বির মনকে আবার ছুঁয়ে গেল। রাঘব ভেতরে চলে গেল আর অন্বি বাইরে বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগল। সময় যেন থমকে গিয়েছিল। রাত তখন ঠিক 3টে। হাসপাতালের করিডোরগুলো নিঝুম। ঠিক তখনই হঠাৎ করে পুরো হাসপাতালের আলো দপ করে নিভে গেল। সাধারণত সরকারি বা বড় হাসপাতালে পাওয়ার ব্যাকআপ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে চলে আসে, কিন্তু এবার 10 সেকেন্ড পার হয়ে যাওয়ার পরেও আলো এলো না।
আইসিইউ এর ভেতরের ব্যাকআপ ব্যাটারিগুলো টিম করে জ্বলতে লাগল, কিন্তু করিডোর পুরোপুরি অন্ধকারে ডুবে গেল। অনবি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়াল। নার্স, সিস্টার, লাইট চলে গেল কেন? জেনারেটর চলছে না কেন? কোনো উত্তর এলো না। তখনই করিডোরের শেষ প্রান্ত থেকে ভারী বুটের আওয়াজ শোনা গেল। অন্ধকারে দুটো ছায়া ধীরে ধীরে রাঘবের ওয়ার্ডের দিকে এগিয়ে আসছিল। তাদের হাতে ছিল চকচকে ছুরি আর মুখে কালো কাপড় বাঁধা। রাঘব বিছানায় শুয়েছিল। আইভি ফ্লুইডের চ্যানেলটা তার হাতে লাগানো ছিল। সে অন্ধকারের মধ্যে দরজার দিকে তাকাল। দরজার কাঁচের ওপাশ থেকে একটা ছায়া ভেতরে ঢোকার চেষ্টা করছিল। রাঘবের বুকটা ধক করে উঠল। তার মনে পড়ে গেল বিক্রমের সেই রাতের হুমকি, তোর মাকে শেষ করতে আমার কতক্ষণ লাগবে। সে বুঝতে পারল এই আক্রমণ তার মায়ের উপর নয়, সরাসরি তার উপর হচ্ছে। যদি সে আজ এখানে শেষ হয়ে যায়, তবে প্রতাপ সিংহানিয়াও বাঁচবেন না, আর তার মাও চিরকালের জন্য একা হয়ে যাবেন। ছায়াটা দরজা খুলে ভেতরে ঢুকল। হাতের ছুরিটা অন্ধকারের মধ্যেও চকচক করে উঠল। সে রাঘবের বিছানার দিকে কোপ মারার জন্য হাত তুলল। আজ তোর খেলা শেষ, বাসন মাজা ছেলে। এক চেনা চাপা গলা অন্ধকারে ফিসফিস করে উঠল। ওটা বিক্রমের লোক ছিল, কিন্তু রাঘব স্রেফ একজন বাসন মাজা ছেলে ছিল না। সে ছিল বস্তির মাটিতে বড় হওয়া এক লড়াকু ছেলে, যে প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে এসেছে। সে বিছানা থেকে এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল এবং হাতের স্যালাইনের স্ট্যান্ডটা তুলে পুরো শক্তিতে সেই আততায়ীর মাথার উপর আঘাত করল। ঝং ঝং স্ট্যান্ডের আঘাতে আততায়ী মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের করিডোরের আলো জ্বলে উঠল। জেনারেটর চালু হয়ে গিয়েছিল। আলো আসতেই অনভি আইসিইউ এর নিরাপত্তারক্ষীদের নিয়ে রাঘবের ঘরের দিকে ছুটল। ঘরের ভেতরের দৃশ্য দেখে সবার চোখ চড়ক গাছ হয়ে গেল। একজন লোক মাটিতে পড়ে গোঙাচ্ছিল, আর অন্যজন জানলা দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলল। সবচেয়ে বড় ধাক্কাটা তখন লাগল যখন সেই মাটিতে পড়ে থাকা লোকটার মুখের কাপড় খোলা হল। ওটা ছিল বিক্রমের ব্যক্তিগত বডিগার্ড। অনভির রাগে কাঁপতে কাঁপতে বলল, বিক্রম, এত বড় সাহস তোমার! তুমি আমার বাবাকে আর রাঘবকে মেরে ফেলতে চেয়েছিলে। সে তক্ষুনি পুলিশে ফোন করার জন্য মোবাইল বের করল। রাঘব নিজের হাত থেকে স্যালাইমের ছুঁচটা যেটা সরে গিয়েছিল সেটা চেপে ধরে হাঁপিয়ে হাঁপিয়ে বেঞ্চে বসে পড়ল। তার শরীর কাঁপছিল, কিন্তু চোখে ছিল এক বিজয়ের আলো। সে অনভির দিকে তাকিয়ে বলল, অনভিজি, পুলিশকে ফোন করুন। আর কোনো দয়া নয়, এদের আসল জায়গা জেলেই হওয়া উচিত। ভোর 5টা হাসপাতালের অপারেশন থিয়েটারের ওপরে লাল আলোটা জ্বলে উঠল। রাঘব আর প্রতাপ সিংহানিয়াকে পাশাপাশি দুটো বেডে শোয়ানো হয়েছিল। অপারেশনের আগে একবারের জন্য চোখ খুললেন প্রতাপ সাহিব। তিনি তার ডান পাশে শোয়া রাঘবের দিকে তাকালেন। তার কাঁপানো হাতটা ধীরে ধীরে বাড়িয়ে তিনি রাঘবের হাতটা ধরলেন। ধন্যবাদ, আমার ছেলে। প্রতাপ সাহেব খুব দুর্বল গলায় কিন্তু গভীর ভালোবাসা নিয়ে বললেন। রাঘব তার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন। সিংহানিয়া ইন্ডাস্ট্রির হাজার হাজার মজদুর আপনার ফেরার অপেক্ষা করছে। ডাক্তার সাক্সেনা রাঘবের মুখে অ্যানেস্থেশিয়ার মাস্কটা পরিয়ে দিলেন। রাঘবের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগল, কিন্তু এবার তার মনে কোনো ভয় ছিল না, কোনো তাড়া ছিল না। সে জানত যে সে নিজের জীবন দিয়ে একজনের প্রাণ বাঁচাতে চলেছে, আর এর চেয়ে বড় হালাল উপার্জনের পুণ্য আর কিছু হতে পারে না। বিকেল 4টের সময় অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার সাক্সেনা বাইরে এলেন। তার মুখে কোনো ক্লান্তি ছিল না, ছিল এক পরম তৃপ্তির হাসি। অনভি আর রাঘবের মা, যিনি এখন অনেকটাই সুস্থ এবং হুইলচেয়ারে বসেছিলেন, একসাথে ডাক্তারের দিকে এগিয়ে গেলেন। অপারেশন পুরোপুরি সফল হয়েছে, ডাক্তার সাক্সেনা ঘোষণা করলেন। প্রতাপ সাহেবের শরীর নতুন বোন ম্যারো গ্রহণ করতে শুরু করেছে, আর রাঘবও একদম সুস্থ আছে। ও এখন জ্ঞান ফিরে পাওয়ার ঘরে আছে। রাঘবের মা নিজের হাত দুটো জোর করে ভগবানকে ধন্যবাদ জানালেন। অনভি তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার কোলে মাথা রেখে কেঁদে ফেলল। কিন্তু এই কান্না ছিল আনন্দের, মুক্তির। 6 মাস পর সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে আজ এক বিশাল উৎসবের আমেজ। কারখানার গেটে বড় বড় তরুণ সাজানো হয়েছে, আর সব মজদুরদের মুখে চওড়া হাসি। আজ ফ্যাক্টরির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রাঘব কার্যভার গ্রহণ করতে চলেছিল। সে আর সেই পুরনো ছেঁড়া টি শার্ট আর চটি পরেছিল না। তার পরনে ছিল এক চমৎকার নীল রঙের ব্লেজার, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, কিন্তু তার চোখে এখনও সেই আগের মতোই সরলতা আর সততা দীপ্তমান ছিল। তার একপাশে দাঁড়িয়েছিল অনভি, যার চোখে এখন রাঘবের জন্য শুধু ভালোবাসার গর্ব, আর অন্য পাশে হুইলচেয়ারে বসে হাসছিলেন প্রতাপ সিংহানিয়া, যিনি এখন সম্পূর্ণ সুস্থ।
রমা কাকিমার বিক্রম এখন জেলের শলাকার পেছনে নিজেদের পাপের শাস্তি ভোগ করছিল। লোভ তাদের এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছিল যেখান থেকে ফেরার কোনো পথ ছিল না। রাঘব স্টেজের দিকে এগিয়ে গেল। হাজার হাজার মজদুর করতালি দিয়ে তাকে স্বাগত জানাল। সে মাইকের সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য চুপ রইল। তারপর সে অডিটোরিয়ামের একদম প্রথম সারিতে বসা তার মায়ের দিকে তাকাল, যার চোখে আনন্দের জল চকচক করছিল। আমি কোনো বড় ব্যবসায়ী নই, রাঘব নিজের ভাষণ শুরু করল। তার গলা পুরো হলে গুঞ্জিত হল। আমি কোনো বড় ঘরের ছেলেও নই। আমি কিছুদিন আগেও এক হোটেলের বেসমেন্টে প্লেট পরিষ্কার করতাম, কিন্তু আমার মা আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন, পরিশ্রম আর সততা। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কোনো সম্পত্তির জোরে নয়, সেটা স্রেফ আমার মায়ের দেওয়া সেই শিক্ষার জোরে। এই কোম্পানি স্রেফ মুনাফা কামানোর জায়গা নয়, এটা আমাদের সেই হাজার হাজার মজদুর ভাইদের ঘর যাদের ঘামে এই সাম্রাজ্য তৈরি হয়েছে। আজ থেকেই কোম্পানির সবচেয়ে বড় পুঁজি হবে ইনসানিয়ত বা মানবিকতা আর হালাল কামাই। পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। অনভি এগিয়ে এসে রাঘবের হাতটা নিজের হাতের মধ্যে নিল। জানলার বাইরে দুপুরের সোনালি রোদ এসে রাঘবের মুখের উপর পড়ছিল। সেই হাতের ফোসকাগুলো হয়তো আজ মুছে গিয়েছিল, কিন্তু তার মনের সেই সততার ছটা আজ পুরো সিংহানিয়া সাম্রাজ্যকে এক নতুন আলোয় আলোকিত করে তুলেছিল। ডাক্তার সাক্সেনার কথা শেষ হতেই অনবির চোখ দুটো আবার জলে ভরে গেল, কিন্তু এবার সেই চোখে কোনো হাহাকার ছিল না, ছিল এক পরম কৃতজ্ঞতা আর তীব্র ভালোবাসা। সে আইসিইউয়ের কাঁচের জানলা দিয়ে ভেতরে শুয়ে থাকা রাঘবের দিকে তাকাল। তার মনে পড়ে গেল প্রথম রাতের সেই দৃশ্য, যেখানে এই ছেলেটিকে সে শেফ নিজের স্বার্থে 5 লাখ টাকার চুক্তিতেই হাভেলিতে নিয়ে এসেছিল। আর আজ সেই ছেলেটি নিজের জীবন বাজি রেখে তার বাবাকে এক নতুন জীবন দান করল। পরের 3টে দিন অনভি হাসপাতালের ওই শক্ত বেঞ্চেই কাটিয়ে দিল। সে না কিছু খেল, না এক ফোঁটা জল মুখে দিল। শকুন্তলা দেবীও নিজের ওয়ার্ড থেকে হুইলচেয়ারে করে এসে ছেলের পাশে বসে রইলেন। তার চোখে জল থাকলেও ঠোঁটে ছিল এক অদ্ভুত শান্ত হাসি। তিনি অনবির মাথায় হাত বুলিয়ে বললেন, কেঁদো না মা, আমার রাঘব খুব শক্ত ছেলে। ওর মায়ের আশীর্বাদ আর তোমার ভালোবাসাকে এভাবে মাঝ রাস্তায় ফেলে চলে যেতে পারে না। ও ঠিক ফিরে আসবে। প্রতিদিন সন্ধ্যায় অনবি হাসপাতালের পেছনের ছোট মন্দিরটায় গিয়ে একা বসে থাকত। ঠাকুরের সামনে হাত জোড় করে সে ফুপিয়ে কেঁদে উঠত, ঠাকুর, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ প্রথমবার কিছু চাইছি। আমাকে আমার রাঘবকে ফিরিয়ে দাও। আমি ওর ওই সরল হাসিটা ছাড়া আর কিচ্ছু চাই না। চতুর্থ দিনের ভোর, জানলা দিয়ে সূর্যের প্রথম সোনালি আলোটা যখন রাঘবের কেবিনের ওপর এসে পড়ল, ঠিক তখনই মনিটরের টিকটিক আওয়াজটা আচমকা বদলে গেল। রাঘবের হাতের আঙুলগুলো সামান্য নড়ে উঠল। নার্স হন্তদন্তে হয়ে ডাক্তার সাক্সেনাকে ডেকে আনলেন। বাইরে অপেক্ষারত অনভি আর শকুন্তলা দেবী ভয়ে বুক চেপে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর ডাক্তারবাবু কেবিন থেকে বেরিয়ে এলেন, তার মুখে এক চওড়া হাসি। অনভিজি, ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনেছেন। রাঘব চোখ মেলেছে, ও সম্পূর্ণ সচেতন। অনভি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে শকুন্তলা দেবীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল। ডাক্তারবাবুর অনুমতি পেতেই সে প্রায় ছুটে কেবিনের ভেতরে ঢুকল। রাঘব তখন খুব দুর্বল চোখে ছাদের দিকে তাকিয়েছিল। অনভিকে দেখেই তার ঠোঁটের কোণে সেই চেনা নিষ্কলঙ্ক হাসিটা ফুটে উঠল। অনভিজি, আপনি কাঁদছেন কেন? রাঘব খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট গলায় জিজ্ঞেস করল। অনভি কোনো কথা না বলে রাঘবের হাতটা নিজের 2 হাতের মধ্যে নিয়ে নিজের গালের সাথে চেপে ধরল। চুপ করো রাঘব, একদম কোনো কথা বলবে না। তুমি জানো তুমি আমাকে কতটা ভয় পাইয়ে দিয়েছিলে? আর কোনোদিন নিজের জীবন এভাবে ঝুঁকিতে ফেলবে না, এটা আমার তোমার কাছে দাবি। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরের দিকে এগিয়ে এলো একটা হুইলচেয়ার। সেখানে বসেছিলেন প্রতাপ সিংহানিয়া। তার মুখে এখন নতুন জীবনের উজ্জ্বল্য। তিনি রাঘবের খাটের পাশে এসে তার অন্য হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল। রাঘব বাবা, প্রতাপ সাহেবের গলা বুঝে এলো, আজ থেকে তুমি স্রেফ আমার জামাই ন, তুমি আমার নিজের ছেলে। তুমি এই বুড়ো বাঘকে এক নতুন জীবন দিয়েছ। রাঘব অত্যন্ত কষ্টে বিছানায় উঠে বসার চেষ্টা করে প্রতাপ সিংহানিয়ার পায়ে হাত দিয়ে প্রণাম করল। বাবা, আপনি সুস্থ আছেন, এর চেয়ে বড় হলাল পাওনা আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না। প্রতাপ সাহেব অনভি আর রাঘবের হাত দুটো একসাথে মিলিয়ে দিয়ে বললেন, এবার কোনো চুক্তি নয়, কোনো শর্ত নয়। তোমরা দুজনে একে অপরের জন্য তৈরি হয়েছ, আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের পাশে থাকব। অনভি আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে সবার সামনেই ঝুঁকে এসে রাঘবের কপালে এক গভীর ভালোবাসার চুম্বন এঁকে দিল। পুরো কেবিনটা ডাক্তার আর নার্সদের করতালিতে মুখরিত হয়ে উঠল। কিন্তু সেই আনন্দের মুহূর্তের মধ্যেও রাঘব আচমকা অনবির দিকে তাকিয়ে একটা প্রশ্ন করল, যা সেখানকার সবাইকে স্তব্ধ করে দিল। অনভিজি, আমি তো আজ এক রাজপ্রাসাদের অধিকার পেয়ে গেলাম,
কিন্তু সেই ছেলেগুলোর কি হবে যারা আজও ওই হোটেলের বেসমেন্টে দাঁড়িয়ে পেটের দায়ে চড় থাপ্পড় খেয়ে বাসন মাজছে? আমরা ওদের জন্য কি করব? এই প্রশ্নটা স্রেফ একটা প্রশ্ন ছিল না, এটা ছিল রাঘবের ভেতরের সেই সত্যতা আর মানবিকতার এক জ্বলন্ত রূপ, যা সে কোনো দিন ভুলতে পারেনি। সময়ে চাকার মতো ঘুরে গেল। ইন্দোরের বাতাসে আবার বসন্তের ছোঁয়া, কিন্তু সিংহানিয়া সাম্রাজ্যের রূপ এবার পুরোপুরি বদলে গিয়েছিল। রয়্যাল প্যালেস হোটেলের ঠিক পেছনে, যেখানে একসময় আবর্জনার স্তূপ আর বঞ্জর জমি ছিল, সেখানে আজ এক চমৎকার দোতলা সাদা রঙের বিল্ডিং মাথা তুলে দাঁড়িয়েছে। বিল্ডিংয়ের মূল ফটকে বড় বড় অক্ষরে লেখা মায়ের আশীর্বাদ, সিংহানিয়া ফাউন্ডেশন, আর তার ঠিক নিচে ছোট করে লেখা, এখানে কেউ ক্ষুধার্ত ঘুমায় না, এখানে প্রতিটা হাত কাজ পায়। সকাল 7টা, ক্যাফেটেরিয়ার সামনে গরিব, দুস্থ, রিক্সা চালক আর বস্তির ছোট ছোট ছেলেমেয়েদের এক দীর্ঘ লাইন, আর সেই কাউন্টারের ওপাশে দাঁড়িয়ে স্বয়ং রাঘব। তার পরনে আজ কোনো দামি স্যুট নেই, এক সাধারণ সুতির কুর্তা পায়জামা। সে নিজের হাতে প্রতিটা মানুষের থালিতে গরম গরম রুটি আর তরকারি তুলে দিচ্ছে। মাঝি, পেট ভরে খাও, কম পড়লে আরও চেয়ে নিও, এক বৃদ্ধার থালায় সবজি দিতে দিতে রাঘব পরম শ্রদ্ধায় বলল। তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল অনভি, সেই কোটিপতির মেয়ে যে একসময় ব্র্যান্ডেড কাপড় আর হীরের গয়না ছাড়া চলত না। সে আজ একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ পরে মাথায় আঁচল টেনে ছোট ছোট বাচ্চাদের থালায় পরম মমতায় খাবার পরিবেশন করছে। তার মুখে কোনো মেকআপ নেই, আছে শুধু এক স্বর্গীয় তৃপ্তির হাসি। দিদি, আজ পুরি সবজি হয়েছে? একটা ছোট্ট বাচ্চা খুশিতে লাফিয়ে উঠল। অনভি তার গালে একটা আদরের টোকা দিয়ে বলল, হ্যাঁ ভাই, একদম পেট ভরে খাও। বাইরের বারান্দায় শকুন্তলা দেবী মাদুর পেতে বস্তির মেয়েদের সলাইয়ের কাজ শেখাচ্ছিলেন, আর বাগানের চত্বরে প্রতাপ সিংহানিয়া, যিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং লাঠি ছাড়াই হাঁটতে পারেন, তিনি একদল যুবকের সাথে বসে তাদের ব্যবসার খুঁটিনাটি শেখাচ্ছিলেন। এই পুরো ফাউন্ডেশনের চেয়ারম্যান এখন রাঘব। প্রতাপ সাহেব তার জীবনের প্রথম 1 কোটি টাকার ফান্ড এই সংস্থার নামে লিখে দিয়েছিলেন। ঠিক তখনই গেটের সামনে একটা বড় গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন রয়্যাল প্যালেস হোটেলের সেই চর্বিযুক্ত মোটা চেহারার শেফ সাক্সেনা। তার পেছনে হোটেলের ম্যানেজার শ্রীবাস্তব আর কয়েকজন পুরনো ওয়েটারও ছিল। রাঘব ক্যাটারিংয়ের হাতাটা রেখে হাত জোর করে এগিয়ে গেল। আরে সাক্সেনা স্যার, আপনার এখানে? শেফ সাক্সেনা রাঘবের সামনে আসতেই তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। তিনি রাঘবের হাত দুটো ধরে ফেললেন। রাঘব বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন তোমার সততাকে চিনতে পারিনি। তোমাকে বাসন মাজা ছেলে বলে কত অপমান করেছি, আর আজ তুমি এই পুরো শহরের মাসিহা, ত্রাতা হয়ে উঠেছ। রাঘব এক মুহূর্তেও দেরি না করে শেফ সাক্সেনাকে জড়িয়ে ধরল। স্যান, আপনি ওভাবে না বকলে আমি হয়তো কোনোদিন পরিশ্রমের আসল মূল্য বুঝতাম না। আজ আমি যা, তার পেছনে আপনার ওই বকুনিরও হাত আছে। শেফ সাক্সেনা ফুপিয়ে কেঁদে উঠলেন। আমি আজ প্রতিজ্ঞা করছি রাঘব, আমার বেতনের অর্ধেক অংশ প্রতি মাসে এই ফাউন্ডেশনে দেব, আর রয়্যাল প্যালেস হোটেলের প্রতিদিনের বেঁচে যাওয়া ভালো খাবার আমি নিজে এসে এখানে দিয়ে যাব। দূর থেকে অনবি এই দৃশ্যটা দেখছিল। তার চোখ দুটো গর্বে চকচক করে উঠল। সে রাঘবের দিকে তাকাল, যে আজ এক বিশাল সাম্রাজ্যের মালিক হয়েও নিজের অতীতকে ভোলেনি, বরং নিজের অতীতকে এক সুন্দর ভবিষ্যতে রূপান্তর করেছে। সন্ধ্যায় হাভেলির গেটের সামনে যখন রাঘব আর অনবি গাড়ি থেকে নামল, তখন সেখানে একটা চেনা ছায়া দাঁড়িয়েছিল। মলিন জামাকাপড়, উস্কো খুস্কো চুল আর চোখের সেই অহংকার পুরোপুরি মুছে যাওয়া এক মানুষ, বিক্রম। জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর তার মা রমা কাকিমা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সিংহানিয়া ইন্ডাস্ট্রিজ থেকে তাদের সমস্ত শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছিল। সে আজ এক চরম নিঃস্ব ও সর্বশান্ত মানুষ। রাঘবকে দেখেই বিক্রম হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। রাঘব, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মাকে মারতে চেয়েছি, তোমাকে খুন করার ষড়যন্ত্র করেছি। আজ আমার কিচ্ছু নেই, আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি। অনবির চোখ দুটো লাগে জ্বলে উঠল, কিন্তু রাঘব শান্ত পায়ে বিক্রমের সামনে গিয়ে দাঁড়াল। সে বিক্রমের হাত ধরে তাকে মাটি থেকে তুলল। বিক্রম ভাই, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে শেষ করা যায় না, তাকে শেষ করতে হলে ভালোবাসার প্রয়োজন হয়। আপনি আমাদের পরিবারের অংশ ছিলেন, ভেতরে আসুন, ফ্রেশ হয়ে নিন। বিক্রম রাঘবের কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো কেঁদে উঠল। সে বুঝতে পারল যে রাজপ্রাসাদ সে চক্রান্ত করে দখল করতে চেয়েছিল, সেই রাজপ্রাসাদের চেয়েও বড় একটা রাজপ্রাসাদ রাঘব নিজের বুকের ভেতর নিয়ে ঘোরে, যার নাম ইনসানিয়াত। জানলার বাইরে তখন গোধূলির শেষ আলোটা সিংহানিয়া হাভেলির উপর ছড়িয়ে পড়ছিল। রাঘব আর অনবি একে অপরের হাত ধরে ভেতরে চলে গেল। আজ আর কোনো চুক্তি নেই, কোনো মিথ্যে নেই, আছে শুধু এক চরম সততা আর হলাল উপার্জনের এক চিরন্তন জয়গাথা। খাবারও প্রতিদিন এখানে পাঠিয়ে দেব করব। এটা তো খুব ভালো কথা স্যার, রাঘব খুশিতে বলল। কিন্তু আরেকটা কাজ করুন।
হোটেলের যেসব কর্মচারী পড়তে চায় তাদের আমাদের স্কিল সেন্টারে পাঠিয়ে দিন, বিনামূল্যে ট্রেনিং দেব। শ্রীবাস্তব সাহেব, যিনি ম্যানেজার ছিলেন এবং একসময় রাঘবের বেতন কাটার হুমকি দিতেন, তিনিও এগিয়ে এসে বললেন, রাঘব, আমাকেও ক্ষমা করে দিও, আমি অনেক ভুল করেছি। রাঘব তাকেও জড়িয়ে ধরে বলল, স্যার, দারিদ্র্য দেখে হাসা সহজ, কিন্তু পরিশ্রমকে সম্মান করতে শিখুন। ব্যাস, এটাই আমার বলার। দুপুর গড়িয়ে গিয়েছিল। ক্যান্টিনের সময় শেষ হওয়ার পর রাঘব এবং অনভি ফাউন্ডেশনের ওপরের অফিসে বসেছিল। রাঘব কিছু কাগজ দেখছিল এবং অনভি চা বানাচ্ছিল। এটা তাদের প্রতিদিনের রুটিন ছিল, সারাদিন পরিশ্রম এবং তারপর সন্ধ্যায় একসাথে বসে এক কাপ চা। রাঘব, তুমি জানো, আমার আজ খুব আনন্দ হচ্ছে। অনভি চায়ের কাপ রাঘবকে দিতে দিতে বলল। কেন? রাঘব চা খেতে খেতে জিজ্ঞেস করল। কারণ যেসব মানুষ একসময় তোমাকে নিচু দেখাতো, আজ তারাই তোমার সামনে মাথা নত করছে, এটা দেখে আমি খুব শান্তি পাই। রাঘব চায়ের কাপ নিচে রাখল এবং অনভির দিকে ঘুরল। তার চোখে গভীরতা ছিল। অনভি, আমি প্রতিশোধ নেওয়ায় বিশ্বাস রাখি না। প্রতিশোধ নিলে মনে শান্তি মেলে না, বরং আরও জ্বালা বাড়ে। আসল শান্তি তো ক্ষমা করে দেওয়ার মধ্যে আছে। এটাই তো তোমার সবচেয়ে বড় শক্তি, রাঘব। অনভি তার হাত ধরে বলল, এবং হয়তো এই কারণে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। রাঘব লজ্জা পেল। সে চোখ নিচু করল এবং ধীরে করে বলল, আমি তো প্রথম দিন থেকেই, যখন তুমি হোটেলে এসেছিলে তখন থেকেই। আচ্ছা, তো তুমি তো আগে থেকেই আমার ওপর ফিদা হয়ে গিয়েছিলে। অনভি হাসতে হাসতে চিমটি কাটল। দুজনেই খিলখিল করে হেসে উঠল। বাইরে আকাশে হালকা হালকা মেঘ ছেয়েছিল এবং আবহাওয়া মনোরম ছিল। মনে হচ্ছিল যেন জীবন এখন পুরোপুরি সেটেল হয়ে গেছে। কিন্তু গল্পে এখনও আরেকটি মোড় বাকি ছিল। সন্ধ্যায় যখন রাঘব এবং অনভি হাভেলিতে ফিরল, তখন গেটে আরও একবার বিক্রম দাঁড়িয়েছিল। কিন্তু এবার তার রূপ একেবারে আলাদা ছিল। সে ভালো জামাকাপড় পরেছিল, তার সাথে একটি বড় গাড়ি ছিল এবং মুখে সেই পুরনো অহংকারী হাসি ফিরে এসেছিল। রাঘব গাড়ি থামালো এবং নিচে নামল। বিক্রম ভাই, আপনি এতদিন পর? হ্যাঁ রাঘব, বিক্রম শান্ত গলায় বলল। এতদিন পর, এবং এবার আমি কোনো ক্ষমা চাইতে আসিনি। অনভিও গাড়ি থেকে নামল এবং বিক্রমকে দেখে সতর্ক হয়ে গেল। তাহলে কি জন্যে এসেছ? বিক্রম তার ব্রিফকেস থেকে একটি কাগজ বের করল এবং রাঘবের সামনে ছুঁড়ে দিল। এই নাও, কোর্টের সামান। আমি তোমার এই ফাউন্ডেশনের বিরুদ্ধে কেস করে দিয়েছি। রাঘব কাগজ তুলে পড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অভিযোগ ছিল সিংঘানিয়া ফাউন্ডেশন দ্বারা গরিবদের নামে কোটি কোটি টাকার জালিয়াতি, অর্থের অপব্যবহার এবং বিদেশে কালো টাকা ট্রান্সফার। এটা তো মিথ্যে, পুরোপুরি মিথ্যে। রাঘব কাঁপা কাঁপা হাতে কাগজ ধরে বলল। মিথ্যে নাকি সত্যি সেটা তো কোর্ট ঠিক করবে। বিক্রম একটি ভয়ঙ্কর হাসি দিল এবং বলল, হ্যাঁ, মিডিয়াকেও আমি সবকিছু জানিয়ে দিয়েছি। কাল সকালের মধ্যে পুরো ইন্দোরে খবর ছড়িয়ে পড়বে। প্লেট পরিষ্কার করা কোটিপতি বেরোল প্রতারক। দেখি তোমার এই মানবতার দোকান কতদিন চলে। কথা বলে বিক্রম নিজের গাড়িতে বসল এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। আনবি রাঘবের হাত ধরে নিল। রাঘব এসব কি করছে? আমরা তো কখনো কোনো ভুল করিনি। রাঘব দীর্ঘশ্বাস নিল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু হার ছিল না। আনবি, এই মানুষগুলো এরকমই হয়। যখন নিজে কিছু করতে পারে না, তখন অন্যদের ভালো কাজ মুছে ফেলার চেষ্টা করে। কিন্তু আমি ভয় পাওয়ার পাত্র নয়। আমি আমার জীবনে শুধু সততা এবং কঠোর পরিশ্রম করেছি। সততা সব সময় যেতে। কিন্তু এই লড়াই সহজ ছিল না। পরের দিন খবরের কাগজের শিরোনামগুলো রাঘবের বিরুদ্ধে চলে গেল এবং পুরো শহর, যারা কাল পর্যন্ত তাকে মাসিহা মানত, আজ তার দিকে আঙুল তুলতে শুরু করল। রাঘব কি এই ঝড়ের মোকাবিলা করতে পারবে, নাকি বিক্রমের এই ষড়যন্ত্র তার পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে? পরের দিন সকালে ইন্দোর শহরের প্রতিটি গলি, প্রতিটি মোড়ে একটাই আলোচনা ছিল। খবরের কাগজের শিরোনামগুলো চিৎকার করে বলছিল, প্লেট পরিষ্কার করা কোটিপতি বেরোল প্রতারক, সিংঘানিয়া ফাউন্ডেশনের ওপর কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ। সত্যি কি বদলে গিয়েছিল রাঘব, নাকি সব ছিল একটা নাটক? নিউজ চ্যানেলগুলোতে বিক্রমের মুখ ছেয়েছিল, যে বড় বড় কথা বলছিল। আমি আগেই বলেছিলাম, এই ছেলেটা বাসন মাজার লোক, এর যোগ্যতাটাই বাকি। এ তো সিংঘানিয়া বংশকে লুটে নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে তো যেন আগুন লেগে গিয়েছিল। মানুষ নানা ধরনের কথা বলছিল। কেউ লিখল, আমার আগেই সন্দেহ ছিল, এত বড় ক্যান্টিন আর স্কিল সেন্টার বিনামূল্যে কিভাবে চলতে পারে। তো কেউ লিখল, এটাই তো এই গরিবদের আসল চেহারা, সুযোগ পেলেই চুরি শুরু। কেউ কেউ তো এমনও ছিল যারা রাঘবের ছবিতে হাসির ইমোজি লাগিয়ে মজা ওড়াচ্ছিল। মায়ের আশীর্বাদ ফাউন্ডেশনের বাইরে সকাল সকাল মানুষের ভিড় জমে গেল। কিছু মানুষ স্লোগান দিচ্ছিল, প্রতারক রাঘব ফিরে যাও। কেউ কেউ তো ফাউন্ডেশনের সাইনবোর্ডের ওপর কাদা পর্যন্ত ছুঁড়ে মারল। যেসব বাচ্চারা কাল পর্যন্ত ওখানে খাবার খেয়ে যেত, আজ তাদেরও ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। রাঘব আর অনবি হাবেলি থেকে বেরিয়ে ফাউন্ডেশনে পৌঁছতেই এই দৃশ্য দেখে গভীর ধাক্কা খেল। আনবির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু রাঘব তার হাত শক্ত করে ধরল। ভয় পেও না আনবি,
রাঘব ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, আমরা কোনো ভুল করিনি, সত্য আমাদের সাথে আছে। ভিড়ের মধ্যে থেকে কেউ চিৎকার করে বলল, দেখো এসে গেছে প্রতারক, বল কোথায় লুকিয়ে রেখেছিস কোটি কোটি টাকা। রাঘব এগিয়ে গিয়ে বিনা ভয় ভিড়ের সামনে দাঁড়িয়ে বলল, ভাইরা, আমার আপনাদের ওপর কোনো রাগ নেই। আপনাদের যা বলা হয়েছে আপনারা সেটাই বিশ্বাস করছেন, কিন্তু আমি আপনাদের সবাইকে ভরসা দিচ্ছি। আমি আমার জীবনে কখনো কারোর এক পয়সাও ভুল পথে নিইনি, এবং আমি এটা প্রমাণ করব পরশুদিন কোর্টে। এই বলে রাঘব ভেতরে চলে গেল। সে সাথে সাথে তার উকিল শ্রী মাথুর সাহেবকে ডাকল এবং পাশাপাশি ফাউন্ডেশনের পুরো হিসাব নিকাশের ফাইলগুলো আনালো। আনভি জিজ্ঞেস করল, রাঘব, তুমি এত শান্ত কিভাবে আছো? রাঘব একটি পুরনো ফাইল খুলতে খুলতে বলল, কারণ আমি আমার মায়ের কাছ থেকে একটি কথা শিখেছি, যখন তোমার কাছে লুকোনোর মতো কিছু না থাকে তখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন হয় না। এই ফাউন্ডেশন আমি টাকার জন্য নয়, মায়ের আশীর্বাদের জন্য তৈরি করেছিলাম, এবং মায়ের দোয়া কখনো বিফলে যায় না। শকুন্তলা দেবী নিজের ছেলের কপালে হাত রাখল এবং বলল, বাবা, তুই চিন্তা করিস না, তুই যা করেছিস সেটা পুরো দুনিয়ার সামনে আছে। ভগবান সত্যের স্বাদ দেন। প্রতাপ সিংহানিও সেখানে এসে পৌঁছল। তার মুখ রাগে লাল ছিল। বিক্রমই নীচ ওই কাজ করেছে, আমার নিজের ভাইপো। রাঘব, আমি আমার সমস্ত পুরনো যোগাযোগ কাজে লাগাবো। এই লড়াই আমরা সবাই মিলে লড়ব। আগামী 2 দিন খুব কঠিন ছিল। বিক্রম পুরো শহরে রাঘবের বিরুদ্ধে এক পরিবেশ তৈরি করে দিয়েছিল। ফাউন্ডেশনের কাজ বন্ধ হয়ে গেল। যেসব মানুষ কখনো রাঘবের প্রশংসা করতে করতে ক্লান্ত হতো না, আজ তারাই রাস্তায় তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। রাঘব কাউকে কিছু বলল না। সে চুপচাপ নিজের কাগজপত্র তৈরি করতে থাকল। কোর্টের তারিখ চলে এলো। ইন্দোরের জেলা আদালতের বাইরে ভিড় উপচে পড়ল। মিডিয়ার গাড়ি, ক্যামেরা, রিপোর্টার সব উপস্থিত ছিল। যখন রাঘব নিজের উকিলের সাথে আদালতে পৌঁছাল, তখন মানুষ তার ওপর প্রশ্নের বন্যা বইয়ে দিল। রাঘব সাহেব, সত্যিই কি আপনি জালিয়াতি করেছেন? আপনার কি নিজের শাস্তির ভয় নেই? অনবি সিংহানিয়াও কি এই জালিয়াতিতে যুক্ত আছেন? রাঘব কারও কথার জবাব দিল না। সে শুধু চুপচাপ আদালতের ভেতরে চলে গেল। কোর্টরুম কানায় কানায় পূর্ণ ছিল। জজ সাহেবের সিটের সামনে বিক্রমের উকিল দাঁড়িয়েছিল। চালাক চেহারার একজন মানুষ, যে খুব আত্মবিশ্বাসের সাথে নিজের কথা রাখছিল। মিলর্ড, বিক্রমের উকিল শুরু করল, এই কেস শুধু জালিয়াতির নয়, বরং একটি ষড়যন্ত্রের। রাঘব নামের এই ছেলেটি, যে একসময় হোটেলে বাসন মাজত, আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে বসে আছে। সে সিংহানিয়া বংশের মেয়ে অনভিকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে, অসুস্থ প্রতাপ সিংহানিয়ার সুযোগ নিয়েছে, এবং তারপর মায়ের আশীর্বাদ নামের এই ফাউন্ডেশনের মাধ্যমে গরিবদের নামে চাঁদা সংগ্রহ করে কোটি কোটি টাকা বিদেশে ট্রান্সফার করে দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে। এটা শুনতেই কোর্টরুমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সবার নজর রাঘবের উপর আটকে গেল। রাঘব শান্ত দাঁড়িয়ে রইল। তার মুখে না কোনো ভয় ছিল, না কোনো রাগ। বিক্রমের উকিল একের পর এক অনেক সাক্ষী পেশ করল। কিছু মানুষ দাবি করল যে তারা রাঘবকে বিদেশি নম্বরে কথা বলতে দেখেছে। কেউ কেউ বলল যে ফাউন্ডেশনের অ্যাকাউন্টে গণ্ডগোল ছিল, এবং এক সাক্ষী তো এমনও বলল যে সে নিজে রাঘবকে টাকায় ভরা ব্যাগ নিয়ে যেতে দেখেছে। অনভি নিজের সিটে বসে বসে কাঁদছিল। প্রতাপ সিংহানিয়ার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, কিন্তু তিনি অটল রইলেন। শকুন্তলা দেবী চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করছিল। এবার পালা ছিল মাথুর সাহেবের উকিল। তিনি উঠলেন এবং জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, মিলর্ড, আমার মক্কেলের ওপর লাগানো এই সব অভিযোগ ভিত্তিহীন। এই কেস শুধুমাত্র একজন ব্যক্তির ঈর্ষা এবং লোভের কারণে দায়ের করা হয়েছে, বিক্রম সিংহানিয়া। এবং আমি আজ এখানে শুধু তর্ক করব না, বরং প্রমাণ পেশ করব। মাথুর সাহেব একটি বড় বাক্স খুললেন এবং তার মধ্যে থেকে ফাইল বের করতে লাগলেন। এই হলো ফাউন্ডেশনের পুরো হিসেব নিকাশ, প্রতিটি পয়সার হিসেব, কোথা থেকে এলো, কোথায় গেল। এই হলো ব্যাংক স্টেটমেন্টস, অডিট রিপোর্টস এবং ট্যাক্স রিটার্নস। আমি কোর্টের কাছে অনুরোধ করছি যে এগুলোর তদন্ত করানো হোক। জজ সাহেব ফাইলগুলো তদন্তের জন্য স্বীকার করে নিলেন, কিন্তু আসল ধামাকা তখন হলো যখন মাথুর সাহেব পরবর্তী প্রমাণ পেশ করলেন। মিলর্ড, এবার আমি এমন একটি প্রমাণ পেশ করতে চাই যা এই পুরো কেসের দিক বদলে দেবে। মাথুর সাহেব একটি পেন ড্রাইভ বের করলেন। এটি একটি অডিও রেকর্ডিং, যা বিক্রম সিংহানিয়া এবং তার এক সঙ্গীর মাঝে হওয়া কথাবার্তার। এটা শুনতেই বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিজের সিট থেকে উঠে দাঁড়াল। মিলর্ড, এটা জাল, এসব রাঘবের ষড়যন্ত্র। চুপ থাকো বিক্রম, জজ সাহেব কঠোরভাবে বললেন। উকিল সাহেব, রেকর্ডিং চালান। মাথুর সাহেব পেনড্রাইভটি কোর্টের কম্পিউটারে লাগালেন। পুরো কোর্টরুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। রেকর্ডিং শুরু হলো। বিক্রম ভাই, এই যে আমরা করছি ঠিক আছে তো? মিথ্যে কেস, ভুয়া সাক্ষী, যদি ধরা পড়ে যায়? একটি ঘাবড়ানো কণ্ঠস্বর ছিল। আরে ধরা কে পড়বে, তুই চিন্তা করিস না। রাঘবের কাছে এত বুদ্ধি কোথা যে আমাদের চাল বুঝতে পারবে? আর তাছাড়া জনগণকে তো আমরা ওর বিরুদ্ধেই করে দিয়েছি। এখন তো ব্যাস কোর্টের রায় আসার অপেক্ষা। আর তারপর সিংহানিয়ার সমস্ত সম্পত্তি, সমস্ত কোম্পানি সব আমার হয়ে যাবে। এই কণ্ঠস্বর বিক্রমের ছিল। কিন্তু বিক্রম ভাই, ফাউন্ডেশনের বিরুদ্ধে যে ভুয়া নথিপত্র আমরা বানিয়েছি, সেগুলো ধরা পড়ে যাবে না তো? না,
ওগুলো তো প্রফেশনাল বানিয়েছে, কেউ কিছু জানতে পারবে না। তুই শুধু তোর সাক্ষীদের সামলা, বাকি আমি দেখে নেব। রেকর্ডিং শেষ হলো। পুরো কোর্টরুমের নিস্তব্ধতা ছেয়ে গেল। বিক্রমের মুখ দেখার মতো ছিল, ঘামে ভেজা, চোখ বিস্ফীত, ঠোঁট কাঁপছিল। এটা মিথ্যে, এটা আমার গলা নয়, বিক্রম চিৎকার করল। কিন্তু তখনই মাথুর সাহেব আরেকটি নথিপত্র পেশ করলেন। মিলর্ড, এটি সাইবার এক্সপার্টের রিপোর্ট, যা প্রমাণ করে যে এই রেকর্ডিং আসল এবং এতে কোনো কাটছাট করা হয়নি। এবং পাশাপাশি এই রইল সেই জাল নথিপত্র যা বিক্রম তার সঙ্গীকে দিয়ে বানিয়েছিল। এগুলোর ওপর বিক্রমের স্বাক্ষর আছে। জজ সাহেব সব প্রমাণ দেখলেন এবং একটি দীর্ঘশ্বাস নিলেন। তিনি নিজে চশমা নামালেন এবং বিক্রমের দিকে তাকালেন। বিক্রম সিংঘানিয়া, এই আদালত তোমাকে জাল কেস দায়ের করা, মিথ্যে সাক্ষী পেশ করা এবং মানহানির দোষী সাব্যস্ত করছে। রাঘব এবং মায়ের আশীর্বাদ ফাউন্ডেশনের বিরুদ্ধে লাগানো সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। এই কেস এখানেই খারিজ করা হলো এবং বিক্রম সিংঘানিয়া, তোমাকে জালিয়াতি এবং ষড়যন্ত্র করার অপরাধে 2 বছরের সাজা এবং লক্ষ টাকার জরিমানা করা হলো। জজ সাহেব নিজের রায় শোনাতেই পুরো কোর্টরুম করতালিতে ফেটে পড়ল। অনবি নিজের সিট থেকে উঠে রাঘবের কাছে ছুটে গেল এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে হল। প্রতাপ সিংঘানিয়া অশ্রুভরা চোখে ওপরের দিকে তাকালো এবং হাত জোড় করে ভগবানকে ধন্যবাদ জানালো। শকুন্তলা দেবী নিজের সিটে বসে বসে খুশির কান্নায় ভাসছিল এবং বারবার নিজের ছেলেকে আশীর্বাদ করছিল। বিক্রমকে পুলিশ ধরে নিয়ে গেল। যেতে যেতে সে রাঘবের দিকে তাকালো এবং দাঁত কিরমির করে বলল, রাঘব, তুই জিতে গেলি। রাঘব তার দিকে তাকালো এবং খুব শান্তভাবে বলল, আমি জিতিনি বিক্রম ভাই, সত্য জিতেছে। কোর্ট থেকে বেরোতেই রাঘব এবং অনভিকে দেখার জন্য বিশাল ভিড় জমেছিল। কিন্তু এবার সেই ভিড় রাগের মধ্যে ছিল না। মানুষের হাতে ফুল ছিল এবং মুখে লজ্জা ছিল। যেসব মানুষ কাল পর্যন্ত রাঘবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, আজ সেই রাঘবের সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন এবং রাঘবের হাত ধরে বললেন, বাবা, আমাদের ক্ষমা করে দিও। আমরা তোর উপর সন্দেহ করেছিলাম। তুই তো সত্যিই মানবতার মসিহা। রাঘব সেই বয়স্ক মানুষের পা ছুল এবং বলল, বাবা, ক্ষমার কোনো প্রয়োজন নেই। আপনাদের ভালোবাসাই আমার আসল মূলধন। সেই দিনের পর মায়ের আশীর্বাদ ফাউন্ডেশনের সম্মান আরও বেড়ে গেল। যেসব মানুষ আগে সন্দেহ করত, তারাও এখন মন খুলে সাহায্য করতে লাগল। শহরের বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, সাধারণ মানুষ সবাই ফাউন্ডেশনকে দান করতে লাগল। ফাউন্ডেশনের কাজ আগের চেয়ে 3 গুণ বেড়ে গেল। এখন শুধু একটি ক্যান্টিন আর স্কিল সেন্টার নয়, বরং একটি ছোট্ট হাসপাতাল এবং একটি বাচ্চাদের স্কুলও খুলে গেল। রাঘবের নাম পুরো ইন্দোরে সম্মানের সাথে নেওয়া হতে লাগল। মানুষ আর তাকে প্লেটওয়ালা দাদা বলতো না, এখন সে মানবতার মসিহা হয়ে গিয়েছিল। খবরের কাগজ তার ছবি ছাপল, টিভি চ্যানেলগুলো তার সাক্ষাৎকার নিল, কিন্তু রাঘব কখনো অহংকার করল না। সে প্রতিদিন সকালে উঠে সবার আগে তার মায়ের পা ছুত, তারপর ক্যান্টিনে গিয়ে নিজে খাবার পরিবেশন করত। এক সন্ধে রাঘব এবং অনবি হাভেলির লনে বসেছিল। বৃষ্টির রিমঝিম শুরু হয়ে গিয়েছিল। ইন্দোরের গরমকে ধুয়ে দেওয়া এটিই প্রথম বৃষ্টি ছিল এবং মাটির সোদা গন্ধ বাতাসে মিশে গিয়েছিল। অনবি রাঘবের কাঁধে মাথা রেখে বলল, রাঘব, আমার আজও বিশ্বাস হয় না যে আমরা এত দূর পৌঁছে গেছি। রাঘব আকাশের দিকে তাকিয়ে বলল, অনবি, জীবন খুব অদ্ভুত, তাই না? যখন আমি হোটেলে প্লেট পরিষ্কার করতাম, তখন ভাবতাম যে আমার জীবন ব্যাস এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ভগবান তোমাকে পাঠিয়ে দিল, আর ভগবান তোমাকে পাঠালো আমার কাছে। অনবি ভেজা গলায় বলল, রাঘব, তুমি আমাকে শিখিয়েছ যে টাকার চেয়ে বড় জিনিস হল মানবতা। পরের দিন সকালে রাঘব অনবিকে বলল, চলো আজ আমরা সেই হোটেলে যাই। হোটেল কেন? অনবি অবাক হয়ে জিজ্ঞেস করল। ব্যাস এমনি, একটি পুরনো স্মৃতি কাজা করতে হবে। রাঘব রহস্যময় হাসি দিল। দুজনেই সেই 5 তারা হোটেল রয়্যাল প্যালেসে পৌঁছল, যেখান থেকে তাদের গল্প শুরু হয়েছিল। রাঘব গাড়ি পার্ক করল এবং অনবির হাত ধরে সোজা বেসমেন্টের দিকে চলতে শুরু করল। সেই বেসমেন্ট যেখানে স্টিলের সিঙ্ক রাখা ছিল, যেখানে প্লেটের পাহাড় জমত, যেখানে ডিটারজেন্টের গন্ধ বাতাসে মিশে থাকত। রাঘব সেই সিঙ্কটি ছুল যার ওপর সে হাজার হাজার প্লেট পরিষ্কার করেছিল। তার চোখে জল এসে গেল। অনবি তার হাত শক্ত করে ধরে নিল। এখান থেকেই শুরু হয়েছিল অনবি, রাঘব ধরা গলায় বলল। আর আজ আমি এখানে আমার মায়ের স্মৃতিতে একটি অনন্য উপহার রেখে যেতে চাই। কি? অনবি জিজ্ঞেস করল। রাঘব নিজের পকেট থেকে একটি খাম বের করল এবং সিঙ্কের কাছে রেখে দিল। এতে একটি চেক আছে, 50 লক্ষ টাকার। এই চেকটি সেই সমস্ত কর্মচারীদের বাচ্চাদের পড়াশোনার জন্য যারা আজও এই হোটেলে বাসন মাজে, যাতে তাদের মধ্যে কাউকেই আমার মতো প্লেট ধুতে না হয়। অনবির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে রাঘবকে জড়িয়ে ধরল এবং তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, রাঘব, বাবা, আমি জানতাম তুই একদিন ঠিক আসবি। রাঘব পেছনে ফিরে তাকাতেই দেখল সামনে দাঁড়িয়েছিল সেই বয়স্ক চাকর রামস্বরূপ, যে বছর বছর ধরে এই হোটেলেই ঝাড়ু লাগাত এবং যে একসময় ক্ষুধার্ত রাঘবকে নিজের রুটি খাইয়েছিল। তার চোখে গর্ব এবং জল দুটোই ছিল।
রাঘব পেছনে ফিরে তাকাতেই তার চোখ ধাঁধিয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল রামস্বরূপ কাকা, সেই বয়স্ক চাকর যার কোমর ঝুঁকে গিয়েছিল, যার হাতে ঝাড়ুর রেখা তৈরি হয়ে গিয়েছিল, আর যার চোখে বছরের পর বছর ক্লান্তির পরও এক অদ্ভুত চমক ছিল। সেই রামস্বরূপ কাকা যে বহু বছর আগে এক ঠান্ডা রাতে ক্ষুধার্ত রাঘবকে নিজের অর্ধেক রুটি দিয়ে দিয়েছিল। সেই রাতে রামস্বরূপ বলেছিল, খেয়ে নে বাবা, তুই জোয়ান আছিস, তোর আরও খিদে পাবে। আমি বুড়ো মানুষ, আমার পেট অল্পতেই ভরে যায়। রাঘব আজ পর্যন্ত সেই রুটির কথা ভোলেনি। কাকা, রাঘব এগিয়ে গিয়ে রামস্বরূপের পা ছুল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। রামস্বরূপ কাপা কাপা হাতে রাঘবকে তুলল এবং নিজের বুকে জড়িয়ে নিল। বাবা, আমার তোর ওপর গর্ব হয়। যখন তুই এখানে বাসন মাজতিস তখনও আমি জানতাম যে তুই একদিন খুব বড় মানুষ হবি, কিন্তু তুই তো গরিবদের মসিহা হয়ে দেখালি। কাকা, এসব আপনাদের মতো মানুষদের দোয়া। রাঘব রামস্বরূপের হাত ধরে বলল, আপনার মনে আছে সেই রাতে আপনি আমাকে অর্ধেক রুটি দিয়েছিলেন? সেই রুটি আমাকে বাঁচিয়ে রেখেছিল কাকা, আর পাশাপাশি একটি কথা শিখিয়েছিল, ক্ষুধা যতই হোক না কেন, ভাগ করে খাওয়ার সুখ সবচেয়ে বড় হয়। রামস্বরূপের চোখ থেকে জল বেরিয়ে এলো। সে নিজের ছেঁড়া কুর্তার কোণ দিয়ে চোখের জল মুছল এবং রাঘবের কপালে হাত বোলাল। বাবা, তুই তো আমার সেই অর্ধেক রুটির ঋণ পুরো শহরকে খাইয়ে শোধ করে দিয়েছিস। অন্বি এসব দেখে আবেগপ্রবণ হয়ে গেল। সে এগিয়ে গিয়ে রামস্বরূপ কাকার পা ছুঁল। কাকা, আপনি আমার রাঘবকে সাহায্য করেছিলেন, এর জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। রামস্বরূপ অন্বিকে আশীর্বাদ করল এবং বলল, মা, তুইও কোনো রাজকুমারীর চেয়ে কম নোস। তুই এই গরিব ছেলেটিকে নিজের মন দিয়েছিস। ভগবান তোমাদের দুজনকেই সবসময় ভালো রাখুক। তারপর রাঘব রামস্বরূপ কাকাকে বলল, এবার আপনি এখানে আর ঝাড়ু লাগাবেন না, চলুন আমার সাথে। মায়ের আশীর্বাদে আপনার জন্য বিশেষ জায়গা আছে। কিন্তু বাবা, আমি কি করব ওখানে? আমি তো শুধু ঝাড়ু লাগাতেই জানি। কাকা, আপনি ওখানে সবাইকে ভালোবাসা ভাগ করতে শেখাবেন। আপনার ওই অর্ধেক রুটি, ওটাই সবচেয়ে বড় শিক্ষা। রাঘব মুচকি হেসে বলল। রামস্বরূপ কাকা রাজি হয়ে গেল। সেই সন্ধ্যায় সে হোটেলের চাকরি ছেড়ে মায়ের আশীর্বাদ ফাউন্ডেশনে চলে এলো। এখন সে সেখানে বাচ্চাদের গল্প শোনাত, বয়স্কদের সাথে বসে থাকত এবং সবাইকে এটাই বোঝাত, ভাগ করে খেলে হয়তো পেট না ভরতে পারে, কিন্তু মন ঠিক ভরে যায়। এবার সময় এসে গিয়েছিল এই লম্বা গল্পের শিক্ষা গুটিয়ে নেওয়ার। এক সন্ধ্যায় ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠানে রাঘবকে মঞ্চে ডাকা হলো। পুরো হল কানায় কানায় পূর্ণ ছিল। মজদুর, ব্যবসায়ী, ডাক্তার, উকিল, বাচ্চা, বৃদ্ধ, নারী, সব স্তরের মানুষ সেখানে উপস্থিত ছিল। মঞ্চে রাঘবের সাথে অন্বি, প্রতাপ সিংহানিয়া, শকুন্তলা দেবী এবং রামস্বরূপ কাকারাও বসেছিল। রাঘব মাইক সামলাল। পুরো হল করতালিতে ফেটে পড়ল। রাঘব হাত জোড় করে সবাইকে অভিবাদন জানালো এবং বলতে শুরু করল, বন্ধুরা, ভাই ও বোনেরা, আমাকে প্রায় মানুষজন জিজ্ঞেস করে, রাঘব, তুমি এত বড় সাফল্য কিভাবে অর্জন করলে? তোমার রহস্য কি? তো আমি আজ আপনাদের সবাইকে আমার রহস্য জানাতে চাই। পুরো হলের নিস্তব্ধতা ছেয়ে গেল। সবার নজর রাঘবের উপর আটকে গেল। আমার রহস্য কোনো বিজনেস স্ট্র্যাটেজি নয়, কোনো জাদুর ছড়ি নয়। আমার রহস্য হল আমার মায়ের শেখানো একটি পাঠ। মা বলেছিল, বাবা, কখনো কোনো মানুষকে তার কাজ দিয়ে বিচার করো না, তার মনের গভীরতা যাচাই করো। জামাকাপড় ছেঁড়া থাকলে, হাতে ফোসকা পড়লে তার মানে এই নয় যে সেই লোকটি খারাপ। হতে পারে তার মন হীরের চেয়েও বেশি দামি। রাঘব এক মুহূর্ত থেমে ভিড়ের দিকে তাকাল। অনেকের চোখে জল ছিল। আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি। আমি সেই দিনও দেখেছি যখন আমার কাছে আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ৫,০০০ টাকাও ছিল না। আমি সেই রাতগুলোও দেখেছি যখন শীতে কাঁপতে কাঁপতে খালি পেটে হোটেলের প্লেট পরিষ্কার করেছি। মানুষ আমাকে নিয়ে মজা উড়িয়েছে, আমাকে নিচু দেখিয়েছে, আমাকে বাসন মাজার লোক বলেছে। কিন্তু আমি কখনো নিজের পরিশ্রমে লজ্জিত হইনি, কারণ পরিশ্রম কখনো লজ্জার বিষয় হয় না। লজ্জার বিষয় হল কাউকে নিচু দেখানো, কারো দুর্বলতায় হাসা। হলে হাততালি বেঁচে উঠল। কিছু মানুষ দাঁড়িয়ে গেল এবং তারপর আমার জীবনে অন্বি এলো। রাঘব অন্বির দিকে তাকালো এবং মুচকি হাসল। সেই কোটিপতি মেয়েটি যে আমাকে লক্ষ টাকা মাসের অফার দিয়েছিল, আমি মানা করে দিয়েছিলাম। আপনারা জানেন কেন? কারণ আমার মা আমাকে শিখিয়েছিল যে আত্মসম্মানের চেয়ে বড় কোনো ধন হয় না। কিন্তু যখন সেই মা মৃত্যুর সাথে লড়ছিল, তখন এই অন্বি বিনা কোনো শর্তে আমার মায়ের প্রাণ বাঁচিয়েছিল। আর তখন আমি বুঝতে পারলাম, অন্বি শুধু একজন কোটিপতি নয়, একজন মানুষ, একজন খুব ভালো মানুষ। অন্বির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে রাঘবের হাত ধরে নিল। তো আমার গল্পের সবচেয়ে বড় শিক্ষাই হলো এটা, কখনো কোনো মানুষকে তার কাজ দিয়ে বিচার করো না, তার মনের গভীরতা যাচাই করো। সত্যিকারের পরিশ্রম এবং সততার ফল দেরিতে হলেও আসে, কিন্তু মন খুলে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই, আর ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই। রাঘব নিজের কথা শেষ করল এবং হাত জোড় করে মাথা নোয়াল।
পুরো হল করতালিতে ফেটে পড়ল। মানুষ নিজের সিট থেকে উঠে দাঁড়াল। কেউ রাঘব ভাইয়া জিন্দাবাদ স্লোগান দিল, তো কেউ মানবতা জিন্দাবাদ। পরিবেশ কোনো উৎসবের চেয়ে কম ছিল না। প্রতাপ সিংহানিয়া এগিয়ে গিয়ে রাঘবকে বুকে জড়িয়ে ধরল। বাবা, তুই আজ আমাকে সত্যিকারের ধনের অর্থ বুঝিয়ে দিয়েছিস। আমি আমার পুরো জীবনে কোটি কোটি টাকা রোজগার করেছি, কিন্তু যে শান্তি আমি তোকে দেখে পাই সেটা কোনো ব্যাংক ব্যালেন্সে নেই। শকুন্তলা দেবী নিজের ছেলের কপালে হাত রাখল এবং আশীর্বাদ করল, বাবা, তুই আমার নাম উজ্জ্বল করে দিয়েছিস। ভগবান তোকে এবং তোর অন্বিকে সব সময় ভালো রাখুক। অনুষ্ঠানের পর যখন সবাই চলে গিয়েছিল, রাঘব আর অন্বি ফাউন্ডেশনের ছাদে বসেছিল। আকাশে তারা চমকাচ্ছিল এবং দূর থেকে শহরের হালকা হালকা আলো দেখা যাচ্ছিল। অন্বি রাঘবের কাঁধে মাথা রাখল। রাঘব, তুমি জানো আমি আজ খুব খুশি। কেন? কারণ আমি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই দিন হোটেলে তোমাকে বেছে নেওয়া। অন্বি ধীরে করে বলল। রাঘব হালকা হাসল এবং বলল, আর আমি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, তোমার অফার প্রত্যাখ্যান করার পর তোমার কাছে ফিরে যাওয়া। দুজনেই হেসে উঠল। বাতাসে ঠান্ডা ছিল, কিন্তু তাদের মনে উষ্ণতা ছিল, সেই ভালোবাসার যা টাকা দিয়ে নয়, মানবতা দিয়ে সৃষ্টি হয়েছিল। জীবনে কখনো কোনো মানুষকে তার কাজ বা তার জামাকাপড় দিয়ে বিচার করো না। আসল ধন মনের হয়, পকেটের নয়। সত্যিকারের পরিশ্রম, সততা এবং মানবতা, এই তিনটি জিনিস যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। আর মনে রেখো, ভালোবাসা এবং ক্ষমার মধ্যে সেই শক্তি আছে যা সবচেয়ে বড় ঘৃণাকেও শেষ করে দিতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায়, আপনাদের চোখে জল এসে থাকে, তাহলে আমার দুটি প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। প্রথম প্রশ্ন, আপনারা কি আপনাদের জীবনে কখনো এমন কোনো ব্যক্তিকে দেখেছেন যে দারিদ্র্য এবং কষ্টের মধ্যেও নিজের আত্মসম্মান হারায়নি, এবং আপনারা কি তার কদর করেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, এই গল্পের কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলেছে? যখন রাঘব নিজের মায়ের জন্য প্লেট পরিষ্কার করেছিল, যখন অন্বি বিনা শর্তে 5 লক্ষ টাকা দিয়েছিল, যখন রাঘব প্রতাপ সিংহাদিয়াকে নিজের বোন ম্যানও দান করেছিল, নাকি যখন কোর্টে সত্যের জয় হয়েছিল? সেই মুহূর্তটি অবশ্যই জানাবেন। যদি এই গল্পটি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং এটি শেয়ার করতে ভুলবেন না, যাতে মানবতা এবং পরিশ্রমের এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম আরও আবেগপূর্ণ সত্য গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।